স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ ক্লাসে। কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্টের মাধ্যমে ঝটপট জানিয়ে দিবেন। এবং আজকে আপনারা জানেন 5 আগস্ট আমাদের একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল এই 5 তারিখেই কিন্তু। এবং আজকে আমরা জানি যে আজকে অনেক কিছু জিকে প্রশ্ন কিন্তু আজকে তৈরি হয়ে গেল, যেগুলো ভাইবা বোর্ডে ধরবে এবং 47তম বিসিএস প্রিলিতে ধরবে, 49তম বিসিএস প্রিলিতে ধরবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমি আজকে আপনাদের জন্য তৈরি করেছি। অর্থাৎ জুলাই বিপ্লব সম্পর্কে যে প্রশ্নগুলো আসতে পারে সাধারণত 47তম বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, 10 থেকে 20তম চাকরি পরীক্ষা এবং 49তম বিসিএস প্রিলি এবং 50তম বিসিএস প্রিলিতে কোন কোন ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে ওই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আমি এখানে রেখেছি, যেগুলো জুলাই বিপ্লবের সাথে, জুলাই আন্দোলনের সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত। ওই শব্দগুলো দিয়েই আমি ব্যাকরণ পাঠটা সাজিয়েছি, যেটা আমাদের আসতে পারে এখান থেকে, মানে সমাস কারক, ক্রিয়ার কাল রিলেটেড যে প্রশ্নগুলো অথবা বাংলা ব্যাকরণের সাথে রিলেটেড যে প্রশ্নগুলো হতে পারে ওই ধরনের প্রশ্নগুলো রেখেছি, এবং যেগুলো অনেকবার পরীক্ষায় ইতিমধ্যে এসেছে কিন্তু। অর্থাৎ গত 1 বছরে এই বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নটা কিন্তু বারবার আসছে এবং এগুলো আবার আসবে। তো এই প্রশ্নগুলো কিন্তু আজকে রেখেছি। দেখি আপনাদের ব্যাকরণের দখলটা কতটুকু আছে, এগুলো আমি আজকে ঝালাই করে নেব আপনাদের মাধ্যমে। কেমন আছেন, কোথায় আছেন একটু কমেন্টের মাধ্যমে আমাদের ঝটপট জানিয়ে দিন এবং ঝটপট একটু জয়েন করেন। কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন, একটু কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন। আমরা জানি এই দিনে অনেকেই কিন্তু প্রাণ হারিয়েছিল। এই আগস্ট এমন একটা মাস, এই আগস্ট মাসে কিন্তু আমাদের অনেক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিল। গত বছর কিন্তু আমরা জানি এই দিনে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। যাই হোক, কেমন আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যেহেতু আমরা চাকরিজীবী, আমরা বেকার মানুষ, আমাদের চাকরি পেতে হবে। এই ধরুন জব রিলেটেড যে প্রশ্নগুলো হতে পারে এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আমি আজকে দেখাবো। অনেক সময় ভাইবা বোর্ডে এই ধরনের প্রশ্ন ধরে, কিন্তু এখন কিন্তু ভাইবা বোর্ডে মূলত এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার করা হয়। যাদের ভাইবা আছে, বিশেষ করে 48তম বিসিএস এর অনেকেরই ভাই, যারা ডাক্তার আছেন তাদের ভাইবা আছে, এবং 46তম বিসিএস এরও কিন্তু ভাইবা আছে। এই ভাইবা যারা দেখবেন যে অনেক প্রশ্নগুলো কিন্তু করবে। তো এই প্রশ্নগুলো রিলেটেড এবং প্রিলি পরীক্ষা, বিশেষ করে 47তম বিসিএস পরীক্ষা আমাদের সামনে অপেক্ষা করতেছে। এই 47তম বিসিএস পরীক্ষা এখান থেকে দেখবেন হুবহু কমন পড়বে, 49তম বিসিএস পরীক্ষা এখান থেকে হুবহু কমন পড়বে। তো সবাইকে কিন্তু আমরা বারবার একটা আহ্বান জানাই যে 49তম বিসিএসটা একটু ভালো করে পড়েন, কারণ 49তম বিসিএসটা আমাদের জীবনে প্রথম একটা বিসিএস, যেটা একটা প্রিলি পরীক্ষা দিয়ে আমি একটা ক্যাডার অফিসার হতে পারবো, তারপরে একটা ভাইবা দিতে হবে, এই আর কিছুই না। আর আমাদের যেহেতু একটা বড় একটা সার্কুলার আসতেছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, এবং এটা কিন্তু অনার্স পাস করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাই এই যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটাও আসতেছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পড়াশোনা, কোনো পিছপা হওয়া যাবে না। তবে সাধারণত যারা 49তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু অনেক অনেক এগিয়ে থাকবেন, বিশেষ করে কোথায়, এই যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আসতেছে, প্রাইমারি সহকারী শিক্ষক, উভয় দিকে আপনারা অলরাউন্ডার হয়ে যাবেন, এবং সামনে যে 50তম বিসিএস বলে সেখানে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। তো আমরা বেশি আর কথা না বাড়িয়ে আমরা আপনাদের দেখি কিছু মানুষের নাম আমরা একটু পড়ি, কারণ আপনাদের নামগুলো কিন্তু আমি অনেকদিনই কিন্তু আপনাদের নাম পড়ি না, আজকে একটু পড়বো, ঠিক আছে? কিছু কিছু নাম আমি একটু পড়ি আপনাদের দেখি। আমাদের খালেদা হাসান প্রান্ত আছেন, আমাদের মাইমুন খাতুন আছেন, আমাদের রাজশাহী থেকে আছেন, এবং আমাদের মনির, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, তিনি আমাদের বরিশাল থেকে যুক্ত হয়েছেন, এবং আরো অনেকে যুক্ত হয়েছেন আমার সাথে। মোল্লা মুত্তাকিম নয়ন, তিনি আমাদের রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। জসরিরুল ইসলাম রিয়া, তিনি বলেছেন রাজাকাল হলো আরবি শব্দ। আমাদের ফারজানা খান, তিনি জয়েন হয়েছে, আমাদের সুরাইয়া খাতুন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা থেকে। আপনারা ঝটপট আর সুখবরটা তো দিয়ে দেন, আজকে সুখবর আছে না? অবশ্যই আছে। তা আজকে কিন্তু ক্লাস আপনারা সবাই কিন্তু ক্যারিয়ার প্লাস বই কিন্তু ফ্রি পান। ক্যারিয়ার প্লাস বই প্রতিদিন কেউ না কেউ কিন্তু ফ্রি পান। তা আজকেও কিন্তু ক্যারিয়ার প্লাস বাংলা বইটা, এবং এই বইটা যারা একটু বইটা রিভিউ দিবেন, ক্যারিয়ার প্লাস বইটা যাদের কাছে আছে একটু রিভিউ দিবেন যে এই বইটা কেমন, ক্যারিয়ার প্লাস বইটা কেমন, একটু রিভিউ দিবেন। এবং যারা বিশেষ করে বাংলা পর্যায়ে এবার পরীক্ষা দিবেন তাদের 120 নম্বর এটাই পড়বেন, আর কিচ্ছু পড়ার দরকার নাই। এই বইটা পড়বেন, আর আপনার কাছে বাংলার জন্য আর কোনো কিছু লাগবে না, বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের জন্য এটা কমপ্লিট একদম দিবে। এটা আপনাদের নবম দশম শ্রেণীতে স্টুডেন্ট যদি থাকে আপনাদের কেউ, তাদের এটা কাজে লাগবে। উচ্চ মাধ্যমিক, ভার্সিটি এডমিশন থেকে শুরু করে সকল পরীক্ষার জন্য এই ক্যারিয়ার প্লাস বাংলা বইটা রচিত। সুতরাং এই বইটা সর্বোচ্চ শেয়ারকারী পাবেন। আর যারা আমাদের 49তম বিসিএস কোর্সে যারা ভর্তি আছেন তাদের জন্য কিন্তু সুখবর হলো, 49তম বিসিএস কোর্সে যারা ভর্তি আছেন তারা অলরেডি আজকে বই কিন্তু গতকালই পাঠিয়ে দিয়েছেন, বইগুলো হাতে পেয়েছেন। কারা কারা একটু কমেন্টের মাধ্যমে জানাবে যারা 49তম বিসিএস কোর্সে ভর্তি হয়েছেন, এবং তাদের জন্য কিন্তু আমরা যে একদম নতুন আপডেট তথ্য সমৃদ্ধ বইটা আপনাদেরকে কিন্তু সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? ইনশাআল্লাহ যারা এখনো হাতে পানি, আগামীকাল পরশুদিন সবাই হাতে পাবেন। আর যারা মিরপুর 10 এসে নিতে পারবেন অনেকে, আর আমাদের ব্রাঞ্চগুলোতে যারা ভর্তি হয়েছেন সেখানে আমরা ব্রাঞ্চে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনারা ব্রাঞ্চ থেকে বইগুলো আপনারা
নিতে পারবেন। তো এই বইটা হলো 49তম বিসিএস এই বইটা কিন্তু ফ্রি দেওয়া হয়। এই বইটা ইনশাআল্লাহ আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী দুইজনে বই পাবেন। একজন একটা ক্যারিয়ার প্লাস বাংলা বই পাবেন এবং আরেকজনকে এই যে একদম নাদুস নুদুস আপডেট তথ্য সমৃদ্ধ বইটা দেব। তবে অবশ্যই সর্বোচ্চ শেয়ারকারী হতে হবে, তাহলে কিন্তু এই দুইটা বই দুইজনে কিন্তু পাবেন। সবার শেষে নাম দুইটা আমরা ঘোষণা করে ফেলবো। ওকে, সবার শেষে ঘোষণা করে ফেলবো ইনশাআল্লাহ। যে আপনাদের জন্য প্রতিনিয়ত আমাদের স্যাররা কিন্তু কষ্ট করে যাচ্ছে। এখনো কিন্তু দুইটা ব্যাচে ভৌত বিজ্ঞানের ক্লাস হচ্ছে, এখন আমাদের নিবন্ধন লিখিত ভৌত বিজ্ঞানের ক্লাস হচ্ছে এবং ওই পাশে আরো ইংরেজি ক্লাস হচ্ছে। আমাদের ইংরেজি ব্যাচের ক্লাসও কিন্তু হচ্ছে। এদিকে আবার আমি এতক্ষণ আমি স্টুডিও খুঁজে পাচ্ছিলাম না, স্টুডিও ফাঁকা পাচ্ছিলাম না আজকে সারাদিন। দেখেন সারাদিন ফাঁকা পাচ্ছিলাম, অবশেষে পেয়েছি। যাক, আপনাদের জন্য কিছু চমৎকার শব্দ আমি নিয়ে এসে, যেগুলো দেখবেন ভাইবা বোর্ডে বলেন, এগুলো প্রিলিতে বলেন, যে কোন জব পরীক্ষায় ধরবে এবং আপনাদের সাথে মনে করেন যে আজকের একটা মজার ক্লাস হবে ইনশাআল্লাহ। এটা একেবারে মজার একটা ক্লাস হবে। রুমান আছেন আমাদের, মরিয়ম খাতুন আছে, রুমানা তাসিন আছেন আমাদের, হুমায়রা হিমি আছেন আমাদের, মেহেদি হাসান আছে, মাহবুবুর রহমান আছেন আমাদের কুমিল্লা থেকে। আপনাদের নামগুলো আরো পড়বো ইনশাআল্লাহ পড়বো। ওকে, আচ্ছা দেখি এই প্রশ্নের উত্তরটা কে পারেন। এই প্রশ্নটা কে পারেন একটু বলেন না, জটফাট। আচ্ছা, রাজাকার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? রাজাকার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দেখেন, এই একটা মানে কমন একটা শব্দ ছিল রাজাকার। এটা আমরা দেখি এই আমাদের গত 1 বছরের ভিতরে এই গত আন্দোলনে কিন্তু এই শব্দটা অনেকবার ব্যবহৃত হয়েছে। তা দেখি এই শব্দটা আপনার, এটা রাজাকার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটাকে ফার্সি, আরবি, উর্দু নাকি পর্তুগিজ শব্দ? উত্তরটা ঝটফট আপনাদের কাছ থেকে আশা করছি। সবাই একটু এটা বলেন। হ্যাঁ, মিরপুর 10-এ আসলেই পাবেন। আচ্ছা দেখি, আর আমাদের হেড অফিস আমরা সবাই জানি মিরপুর 10 ফলপট্টি সামাদ বাসন 4th তলা। উত্তরটা বলেন, দ্রুত উত্তরটা বলেন। উত্তরটা বলতে হবে কিন্তু, নাইসারের বুকে মেয়েদের জন্য, এটা কোনো কথা? দ্রুত বলো। রাজাকার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি, আরবি, উর্দু নাকি পর্তুগিজ? কে বলতে পারেন? স্যার আজ 49তম বিসিএস এর ক্লাস হচ্ছে না, আমি পেইড ব্যাচে না। আজকে 49তম বিসিএস এর ব্যাচের কোনো ক্লাস ছিল না। আজকে আপনারা এই ক্লাসটা করেন, এটা কাজে লাগবে। আচ্ছা, অনেকে বলছেন আরবি। আচ্ছা, আপনারা একটু বলেন না, কেউ বলেছেন ফার্সি। নাইমুল্লাহ স্যার তিনি বলেছেন ফার্সি। আসলে আমি দেখি একটু যে আসলে অনেকে আপনারা উত্তরটা বলবেন, দ্রুত বলেন। নীল আকাশ কেমন আছেন? খুবই ভালো আছি, আমি খুবই ভালো আছি। একটু ঝটপট উত্তরটা বলেন, বেশি টাইম নেব না, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন আপনাদের সলভ করতে হবে, ঠিক আছে? রিজা তিনি বলেছেন ফার্সি। হ্যাঁ, আমাদের খাদিজা খাতুন তিনি বলেছেন ফার্সি, সুরাইয়া খাতুন তিনি বলেছেন আমাদের ফার্সি। থ্যাংক ইউ। তবে আমার ক্লাসটা আজকে যতক্ষণ চলবে, আজকে একটা সবচেয়ে ভালো একটা সুবিধা হলো কি জানেন, আজকে ক্লাসটা যতক্ষণ চলবে এই টাইমের ভিতরে যদি আমাদের হটলাইন নাম্বার আপনারা কল করেন, তাহলে একটা স্পেশাল ছাড়ে একটা ভর্তির কিন্তু আজকে সুযোগ পাবেন। আজকে কিন্তু এই যে 5 আগস্ট উপলক্ষে স্পেশাল একটা ছাড়ের সুযোগ পাবেন। অবশ্যই আপনি 49তম বিসিএস এর জন্য এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। 49তম বিসিএস, 50তম বিসিএস এবং প্রাইমারি যে কোর্সগুলো আছে, যে কোনো কোর্সে ভর্তির একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। আমাদের একটা গুগল ফর্ম দিয়ে দিবে জুগল ভাই, একটা গুগল ফর্ম দিয়ে দিন ক্লাস চলাকালীন সময়। গুগল ফর্ম জুগল ভাই দিয়ে দেবে, একটা গুগল ফর্ম দিলে সেটা আপনারা পূরণ করলে এই অফারটা কিন্তু পাবেন। এবং আজকে যদি টাকা নাও পাঠাতে পারেন, আগামীকাল সকালেও টাকা পাঠালে ইনশাল্লাহ হবে। তা গুগল ফর্মটা দিয়ে দেবে আপনাদের ক্লাস চলাকালীনের ভিতরে, কিন্তু যাদের মানে আর্থিক অনেক সমস্যার কারণে ভর্তি হতে পারেন না, এই সুযোগটা কিন্তু আজকে পাবেন। তার রাজাকার শব্দটি হলো ফার্সি শব্দ, লিখে রাখেন। রাজাকার হলো কি শব্দ? ফার্সি। ফার্সি মানে কোন দেশে, এটা একটু খেয়াল রাখেন, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। ফার্সি মানে হলো ইরান। ইরান মানে পারস্য। ইরান মানে কোন দেশ? ইরান মানে হলো পারস্য। আর একটা আছে আমরা বলি ফরাসি, এই জিনিসটা আপনারা গুলিয়ে ফেলেন। ফরাসি মানে কিন্তু ফ্রান্স। ফরাসি মানে কোন দেশ? ফ্রান্স। তা ফার্সি মানে কোন দেশ? ইরান। ফার্সি কোন দেশের ভাষা? ইরান। আর ফ্রান্স হলো ফরাসি। ফ্রান্স কোন দেশ? এটা হলো ফরাসি। ফ্রান্স, এটা হলো ফরাসি। ফ্রান্স, এটা হলো ফরাসি। আশা করি সবাই বুঝতে পারছেন ফার্সি এবং ফরাসি এই দুইটার পার্থক্য। ওকে, আমরা নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ওকে, পরের শব্দটা আমরা লিখেছি ফ্যাসিবাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফ্যাসিবাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই উত্তরটা যে পারবেন তাকে স্পেশাল থ্যাঙ্কস দিব, স্পেশাল থ্যাঙ্কস। ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট, এটা মনে করেন এটা এই দুই স্টাইলের শব্দ আপনার 47 বা 49তম বিসিএস পরীক্ষা ধরতে পারে, যে ফ্যাসিবাদ অথবা বলতে পারে ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট এই দুইটা শব্দ, ফ্যাসিস্ট আর এটা হলো ফ্যাসিবাদ, এই দুইটা শব্দ কোন ভাষা থেকে এসেছে? এই দুইটা শব্দ কোন ভাষা থেকে আসছে? কে পারেন? এই দুইটা কে পারেন? দেখি চটপট উত্তর করতে হবে কিন্তু, ঝটপট। আবার বলে দিচ্ছি যে আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু ক্যারিয়ার পাস বাংলা বই
সর্বোচ্চ মেনশনকারী কিন্তু আমাদের যে আপডেট যে বইটা 49তম বিসিএস এর জন্য যে লেকচারশিট হ্যান্ড নোট গুলো দেওয়া হচ্ছে, এই যে আপডেট একেবারে আপডেট তথ্য সবগুলো তথ্য দেওয়া আছে, এটাও কিন্তু আজকে আমরা আপনাদের গিফট করব। দেখি সেই কাঙ্ক্ষিত কে হয়। আচ্ছা, অনেকেই বলেছেন ইতালি 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 ইতালি, ওর উপরে নিশাত তামান্না তিনি বলেছেন ইতালি, আফরিন সবুজ তিনি ইতালি, আমাদের মাহমুদুল মিনহাস তিনি বলেছেন ইতালি, বুখারী তিনি ইতালি, রুবেল হোসেন তিনি বলছেন ইতালি, রনক খাতুন তিনি বলছেন ইতালি, সোহাগ মোল্লা তিনি বলছেন ইতালি, নেসারউদ্দিন তিনি বলছেন ইতালি। আচ্ছা দেখি সেই উত্তরটা কি হয়, সেটা ইতালি নাকি হয় একটু আমরা খেয়াল করি। আচ্ছা দেখেন, আমরা সবাই জানি ইতালির বিখ্যাত একজন স্বৈর শাসক ছিল যার নাম হলো মুসোলিনি, যার সম্পর্কে আমরা ইতিহাসে অনেকেই জানি। সেই ইতালির বিখ্যাত মুসোলিনি তিনি কিন্তু একজন বিখ্যাত স্বৈর শাসক ছিল, এবং তার স্বৈর শাসক ওই সময় কিন্তু এই ফেসিবাদ শব্দটি ব্যবহৃত হয়েছিল। সুতরাং এটা উত্তরটা হবে ইতালি। উত্তরটা আপনারা সবাই পারেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। কারণ ইতালি স্বৈরশাসক মুসোলিনি প্রবর্তিত একটা স্বৈরশাসন পদ্ধতি, তিনি কিন্তু এইটাই কিন্তু স্বৈরশাসন এই পদ্ধতিটা চালু করেছিল কে? এই ফেসিবাদ বা ফ্যাসিস্ট নামক একটা শাসন প্রক্রিয়া চালু করেছেন ইতালির বিখ্যাত মুসোলিনি। ওখান থেকে মূলত এই ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ শব্দটি কিন্তু আমাদের এসেছে। তা উত্তরটা এটা যদি আপনাকে কোনো বিশেষ ভাইবা বোর্ডে বা কোথাও কোনো জবের ভাইবা বোর্ডে যদি আপনি প্রশ্ন ধরেন, আপনি ইজিলি বলতে পারবেন এবং বলতে পারে যে আসলে এই ইতালিয়ান শব্দ তো বুঝলাম, এটা কোন স্বৈরশাসক ছিল, সেটা হলো সে ইতালির বিখ্যাত মুসোলিনি। সবাই পারছেন, সবাই পারছেন, সবাই পারছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ইনকিলাব শব্দটি আমরা জানি সবাই যে ইনকিলাব শব্দটির অর্থ হলো বিপ্লব, বিদ্রোহ। এই ইনকিলাব শব্দের অর্থ কি, এটাও কিন্তু আসতে পারে। ইনকিলাব শব্দটির অর্থ হলো বিপ্লব বা বিদ্রোহ বা আন্দোলন। তা লিখে রাখেন ইনকিলাব শব্দের অর্থ। ইনকিলাব, অনেকগুলো প্রশ্ন আমরা লিখবো। ইনকিলাব শব্দের অর্থ হলো বিপ্লব। ইনকিলাব শব্দের অর্থ হলো বিপ্লব অথবা কি বিদ্রোহ, বিদ্রোহ অথবা কি আন্দোলন। দ্রুত লিখে রাখেন বিপ্লব, বিদ্রোহ অথবা আন্দোলন, বিদ্রোহ অথবা আন্দোলন, তিনটা অর্থ লিখে রাখেন। এটা কিন্তু পরীক্ষায় ধরতে পারে যে ইনকিলাব শব্দটির অর্থ কি, যে কোনো পরীক্ষা ধরবে ইনকিলাব শব্দটির অর্থ কি, ভালো করে খেয়াল রাখেন। এর অর্থ হলো বিপ্লব, অর্থ হলো বিদ্রোহ, অর্থ হলো আন্দোলন। কিন্তু এখানে কিন্তু প্রশ্ন আমি লিখেছি ইনকিলাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে। আপনাদের কিন্তু এই প্রশ্নটা উত্তরটা বলতে হবে ঝটফট। এটা আরবি নাকি ফার্সি নাকি হিন্দি নাকি পর্তুগিজ। আমরা জানি পর্তুগালের যারা নাগরিক তারা কিন্তু পর্তুগিজ ভাষায় কথা বলে। আর এই উপমহাদেশে প্রথমে আগমন করেছিল কারা? এই উপমহাদেশে প্রথম কিন্তু আগমন করেছিল এই পর্তুগিজরা। ভারতীয় উপমহাদেশে প্রথম ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিলেন কারা? এই পর্তুগিজরা। এরপর দ্বিতীয় স্থানে এসেছিল ওলন্দাজরা। এরপর তৃতীয় স্থানে এসেছিলেন ডেনমার্ক, মানে ডেনমার্কের যারা ছিলেন তারা কিন্তু এসেছিলেন এই ভারতীয় উপমহাদেশে। এরপর আসছে ইংরেজিরা এসেছিল আমাদের শাসন করার জন্য, এবং সর্বশেষ এই ভারতীয় উপমহাদেশ শাসন করে চলে গেছেন ফরাসিরা। আমরা শর্টকাট মনে রাখতে পারি পোডেফ। কি মনে রাখলাম? পোডেফ। তা ভারতীয় উপমহাদেশে প্রথম শাসন করতে আসছেন কারা? পর্তুগিজরা কিন্তু প্রথমে এই ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। এরপর কোন দেশের নাগরিকরা এসেছিলেন? ওলন্দাজরা এসেছিলেন। এরপর কারা এসেছিলেন? ডেনমার্ক মানে ডেনমার্ক যারা তারা এসেছিলেন। এরপর কারা? এবার ইংরেজিরা। সর্বশেষ কারা? ফরাসিরা। সর্বশেষ কারা? ফরাসিরা। তো এখানে বলছে ইনকিলাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এটা কি আরবি, এটা কি ফার্সি নাকি হিন্দি নাকি পর্তুগিজ? উত্তরটা আশা করতেছি আরবি। আরবি আমাদের তুহিন খান তিনি বলেছেন স্যার আরবি। আরবি আরবি দেখি আমাদের স্বপন আক্তার তিনি সামিয়া ইসলাম তিনি মেনশন করতে ফেরদৌসি স্যার, আনিম সংকেত ওরফে নাজির স্যার। আচ্ছা ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব শব্দের অর্থ বিপ্লব। আচ্ছা দেখি উত্তরটা বলতে চাই আমি, উত্তরটা বলেন। ইনকিলাব শব্দটি কোন ভাষা থেকে আসছে? এটা কি আরবি, এটা কি ফার্সি? ফার্সি মানে কি ইরান, ফার্সি মানে কি ইরান। এটা কি হিন্দি নাকি এটা পর্তুগিজ? দ্রুত বলেন। আরবি। আমাদের ইসমতারা ইতি তিনি বলছেন আরবি জান্নাতুল জয়ী বিপ্লব আন্দোলন তিনি বলছেন। আচ্ছা সোনাম হোসেন তিনি বলছেন আরবি। রাবিয়া বসি ইনকিলাব ভাষা এসেছে আরবি থেকে। তোমার আরবি বানানটা ভুল রাবিয়া বসি। আরবি হলো বিদেশ শব্দ, আর বিদেশ শব্দ বানায় কখনোই দীর্ঘিকার হয় না, এটা সবসময় হ্রস্বইকার হয়। সুতরাং উত্তরটা হবে আরবি। এনিখান তিনি বলছেন আরবি। সাবিনা মমতাজ। আচ্ছা যাই হোক সোনারা আরবি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই পারছেন, সবাই পারছেন। তো এখান থেকে আমরা জানতে পারলাম ইনকিলাব শব্দের অর্থ বিপ্লব, ইনকিলাব শব্দের অর্থ বিদ্রোহ, ইনকিলাব শব্দের অর্থ আন্দোলন। আর ইনকিলাব শব্দটি কোন ভাষা থেকে আসছে? আরবি আরবি আরবি। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? পারছেন তো সবাই? ওকে, থ্যাংক ইউ। আবারও বলে দিচ্ছি দেখবো আজকে এই যে নাদোষ দোষ একদম লেটেস্ট বইটা গতকাল আমাদের হাতে এসে পৌঁছেছে, অনেকের হাতে পৌঁছে গেছে।
এইটা কিন্তু পেয়ে যাবেন। এরপরে ক্যারিয়ার প্লাস বাংলা, ওয়াও জোস বইটা, সবচেয়ে চাহিদার মতো বই একটা, ঠিক আছে, নীলক্ষেত মামুন বুক হাউসে পাওয়া যাচ্ছে, এই যে সেই বইটা, তাই না? সাথে কিন্তু নাসিসের একটা ছবি পাবেন ফ্রি, দুমতা সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিন্তু পাবে। আমরা দেখি ঝটফট উত্তর করি, পরে প্রশ্নটা চলে যায়। আচ্ছা, ঘোষণাপত্র কোন সমাজযোগে গঠিত? কে পারেন? এই চমৎকার একটা প্রশ্ন, ঘোষণাপত্র, এটা কিন্তু বিসিএস পরীক্ষা আসবে, এটা 47তম বিসিএস পরীক্ষা আসবে, কিন্তু 49তম বিসিএস পরীক্ষা ধরবে কিন্তু। দেখেন ঘোষণাপত্র এইটি কোন সমাজযোগে গঠিত শব্দ? ঘোষণাপত্র, দেখি কে পারেন? ঘোষণাপত্র শব্দটি কোন সমাজযোগে গঠিত শব্দ? কে পারেন? আমি একটু দেখি ঘোষণাপত্র শব্দটি কোন সমাজযোগে গঠিত? জোর ভাই গুগল ফর্মটা দিয়ে দিন, দেখি কে 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 পারেন। এটা কিন্তু বলতে হবে, ঝটপট বলতে হবে, দ্রুত বলেন, এটা কি হবে? ঘোষণাপত্র কোন সমাজযোগে গঠিত শব্দ? দ্রুত এটা কি হবে? দ্রুত কর্মধারা। আচ্ছা, মাহফুজুর রহমান তিনি বলেছেন স্যার এটা কর্মধারায় সমাস। আচ্ছা দেখি কর্মধারায় সমাস। এরপর স্বপ্নের সন্ধি তিনি বলেছেন ক, তৎপুরুষ সমাস। সাবরিনা মমতাজ সুদা তিনি বলেছেন এটা তৎপুরুষ সমাস। আমরা দেখি মোহাম্মদুল মিনহাস তিনি বলেছেন ক, সুমেত আজম তিথি তিনি বলেছেন খ। আচ্ছা, ঘোষণাপত্র শব্দটি কোন সমাস? দেখেন সমাস এমন একটা জিনিস, এই জিনিসটা একটু খেয়াল করেন, সমাস জিনিসটা আসলে বেসিক দরকার, বেসিক জ্ঞান না থাকলে আপনি সমাস একটা বানিয়ে দিলে আপনি কিন্তু পারবেন না, এটা কিন্তু আপনি পারবেন না। আচ্ছা দেখেন, এটা হলো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ঘোষণাপত্র এটা লিখে রাখেন, মধ্যপদলোপী কর্মধারায় সমাস, অর্থাৎ যে কর্মধারায় সমাসের পূর্বপদ এবং পরপদের মাঝের পদটি সমস্ত পদে গিয়ে লোপ পায় বা হারিয়ে যায়, ওইটা কি বলা হয়? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। সুতরাং ঘোষণা সম্বলিত পত্র সমান ঘোষণাপত্র, এটা বেশ বাক্য কি হবে? লিখে রাখেন, ঘোষণা সম্বলিত পত্র সমান ঘোষণাপত্র সমান ঘোষণাপত্র। আর ঘোষণাপত্র শব্দটা একসাথে লিখতে হবে, কারণ আমরা জানি সমাসবদ্ধ পদগুলো সবসময় একসাথে লিখতে হয়। সুতরাং উত্তরটা হবে কর্মধারায় সমাস। কার কার হাত হয়েছে একটু হাত তোলো তো, কার হয়েছে একটু হাত তোলেন, কার হয়েছে? ঘোষণা সম্বলিত পত্র সমান ঘোষণাপত্র, এটা হলো আমাদের মধ্যপদলোপী কর্মধারায়। ক্লিয়ার সবাই এটা? ওকে, হ্যাঁ, ঘোষণাপত্র, ঘোষণা সম্বলিত পত্র সমান ঘোষণাপত্র, এটা হলো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। আচ্ছা, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়, এই একটা দেখেন বাক্য একটা বানাই দেওয়া হয়েছে, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়। বাক্যটি কোন এটা কোন কালের উদাহরণ? আসলে এটা হবে বাক্যটি কোন কালের উদাহরণ, একটু বলেন তো, বাক্যটি কোন কালের উদাহরণ? এটা মূলত ক্রিয়ার কাল থেকে প্রশ্ন আসছে। এ যাবৎকালে বিশেষ পরীক্ষায় দুইটা প্রশ্ন কিন্তু আসছে, 39তম বিশেষ পরীক্ষায়, 33তম বিশেষ পরীক্ষায়, দুইটা বিশেষ পরীক্ষায় কিন্তু ক্রিয়ার কাল থেকে প্রশ্ন ধরেছে। তো এখানে বলছে জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়, এই বাক্যটি কোন কালের উদাহরণ? এটা কি সাধারণ বর্তমান, এটা কি নিত্য বর্তমান, এটা কি পুরঘটিত বর্তমান, নাকি এটা সাধারণ অতীত? উত্তরটা কি হবে? আপনারা অনেকে পেরেছেন, থ্যাংক ইউ। সবার নামগুলো আমি পড়তে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার আপনাদের এই প্রশ্নের উত্তরটা বলেন। জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়, এটি কোন কালের উদাহরণ? এটা মনে হয় সাধারণ বর্তমান মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাধারণ বর্তমান মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইংরেজির মাধ্যমে করেন ইজিলি পারবেন। নিত্য বর্তমান ওটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা পার্ট। নিত্য বর্তমান অর্থাৎ যে নিত্য বর্তমান মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই বলা হয়। এটা হলো নিত্য মানে প্রতিদিন, যে কাজটা প্রতিদিন ঘটবে বা এভরিডে ঘটবে, ওটাকে বলা হয় নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। তো এটা যে নিত্য, যে জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়, এই জিনিসটা তো প্রতিদিন ঘটে না, এই জিনিসটা কিন্তু প্রতিদিন ঘটে না। সুতরাং এটা কিন্তু নিত্য বর্তমান হবে না, এটা নিশ্চিত। নিত্য বর্তমান হলো সে নিয়মিত নামাজ পড়ে, সে প্রতিদিন নদীতে সাঁতার কাটে, এখানে প্রতিদিন খেলা হয়। এই উদাহরণগুলো, সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয়, সূর্য প্রতিদিন অস্ত যায়, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। এগুলো কিন্তু যে কোনো প্রাইমারি পরীক্ষায় এবং যে কোনো জব পরীক্ষায় কিন্তু ধরে যে নিচের কোনটি নিত্য বর্তমান অথবা নিচের কোনটি নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ। তো এটা উত্তরটা হবে না, এটা আপনি নিশ্চিত, একটা কাইটে ফেললেন।
এরপর আসি আমি সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান কাল কাকে বলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে করলে সাধারণত কাজ করা বোঝায় তাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার বলি যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায়, যেমন সে ঘুমায়, সে কলেজে যায়, সে ভাত খায়, সে পড়াশোনা করে, তাই না, সে চ্যাটিং করে, এই জিনিসগুলা হলো সাধারণ বর্তমান। সুতরাং এখানে বলছে জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়, এটা সাধারণ বর্তমান কালের উদাহরণ না, এটা সাধারণ বর্তমান কালের উদাহরণ না। তাহলে এটাও কেটে দিলাম। এরপর আসছে একটা পুরোগঠিত বর্তমান আর একটা আছে সাধারণ অতীত। কোনটা হবে বলেন তো, এটা কোনটা হবে? অনেকে বলেছেন স্যার এটা সাধারণ অতীত। এবার আসি আমরা সেই সাধারণ অতীত জিনিসটা কি, যেটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে বাংলায় বলা হয় সাধারণ অতীত। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা কি? যে টেন্স দ্বারা কোনো কাজ করা হয়ে গেছে কিন্তু তার কোনো ফলাফল নেই। মানে কি, অর্থাৎ কাজ হয়েছে কিন্তু ফলাফল নাই, কাজ হয়েছে কিন্তু ফলাফল নাই। এরকম আছে না, অনেকে প্রেম করে, প্রেম করার পর এরপর আবার এটা আবার ব্ল্যাকমেইল করে, কয় শোনো তোমার সাথে আমার রিলেশন, নো তোমার সাথে আমার কোনো রিলেশন ছিল না, প্রমাণ আছে কোনো? এখন মেয়ে চিন্তা করে, ছেলে চিন্তা করে, না কোনো প্রমাণ তো নাই, প্রমাণ না থাক, প্রমাণ নাই কিন্তু এরকম, প্রমাণ কিন্তু নাই। তো এখন সাধারণ অতীত জিনিসটাই ওই রকম, কাজ হয়েছে কিন্তু কোনো প্রমাণ নাই, ওই রকম জিনিসটাকে বলে সাধারণ অতীত। তা এটা কিন্তু প্রমাণ আছে, সুতরাং এটা উত্তর হবে না। স্যার এই পুরোগঠিত বর্তমান এটার ইংরেজিতে কি বলে? এটাকে ইংরেজিতে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা কোনো কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফল আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো কি, প্রেম করছেন কিন্তু কি চ্যাটিং স্ক্রিনশট রাইখা দিছে, ভিডিও ক্লিপস আছে, এই জিনিসটাই। অর্থাৎ আপনার ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপটা হয়ে গেছে কিন্তু প্রমাণ আছে, আপনার মোবাইলে কি আছে? প্রমাণ আছে। যদি আপনার সাথে সে ব্রেকআপ করে তাহলে আপনি বলবেন এই যে স্ক্রিনশট রাইখা দিছি বেবি, তুমি টেনশন নিও না, তুমি যতই আমার সাথে ব্রেকআপ করার চেষ্টা করো পারবে না, তোমাকে আমি কট খাইয়ে দেবো, কারণ স্ক্রিনশট আমি রেখে দিয়েছি। তার মানে হলো পুরোগঠিত বর্তমান হলো ওইটাই, অর্থাৎ কাজ হয়েছে কিন্তু ফলাফল এখনো আছে, কাজ হয়েছে কিন্তু ফলাফল এখনো আছে। তো এরকম একটা বাক্য হলো জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়, এই জিনিসটা কিন্তু রেশটা কিন্তু এখনো আছে, ঘটনা গত 1 বছরে ঘটছে কিন্তু এর রেশ এখনো আছে। সুতরাং উত্তরটা হবে পুরোগঠিত বর্তমান, পুরোগঠিত বর্তমান। এরকম আরো উদাহরণ আছে, সে পুরস্কার পেয়েছে, সে পুরস্কার পেয়েছে, আমি অঙ্কটি করেছি, অর্থাৎ আমি যে অঙ্কটা করছি তার রেশটা এখনো আছে। এবার আমি পুরস্কার পেয়েছি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস এবছর পুরস্কার পেয়েছে। এই প্রশ্নগুলোই মূলত পুরোগঠিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? লিখেছেন? লিখছেন প্রমাণ আছে, রাইখা দিছি বেবি, ওরে বাবা সাবরিনা মমতাজ স্যার রাইখা দিছি বেবি। শুনে পুরোগঠিত বর্তমান মানে এইটা। পুরোগঠিত বর্তমান কেমনে চিনবেন জানেন? আমি ডাইরেক্ট বলি, অর্থাৎ প্রেম করছেন, অর্থাৎ ব্রেকআপ হয়েছে, স্ক্রিনশট আছে আপনার কাছে, অর্থাৎ প্রমাণ আছে, অর্থাৎ কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে, কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে, ওটার নামই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পুরোগঠিত বর্তমান। এইরকম ক্রিয়ার কালটা অনেকে আপনারা বুঝেন না, এই ক্রিয়ার কালটা আমি যখন বেসিক ক্লাসে যাদেরকে পড়াই ওরা এমন ভাবে শিখে আর জীবনে ভুলে না, আর জীবনেও ভুলে না। ক্লিয়ার সবাই? ওকে, ধরা খাইছি বেবি, রাহানুল কবির, এ ধরা খাইছেন কারা কারা বলেন তো? হাবিবুর রহমান সালাম, ওয়ালাইকুম আসসালাম, শাহিন আলী, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। অসাধারণ স্যার, শাহিন আক্তার, ওকে গুড, জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার, ওকে। এরকম আরো যদি বলে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাক্যটাও কিন্তু পুরোগঠিত বর্তমান হয়, কারণ ওই রেশ কিন্তু এখনো আছে। আচ্ছা দেখি পরের বাক্যটা কি হয়, পরের বাক্যটা কি হয় দেখো, নিচের কোনটি শুদ্ধ বানান দেখি, এটা কে পারেন? এই উত্তরটা কে পারেন? নিচের কোনটি শুদ্ধ বানান? হ্যাঁ, কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে, আর জীবনে ভুলবেন না। এটা বলেন তো, এটা বলেন তো, নিচের কোনটি শুদ্ধ বানান? প্রথম হলো ঘুষ বানানে মূর্ধন্য শহীদ বানানে দীর্ঘার, অন্তর্বর্তীকালীন, আট আছে গণ অভ্যুত্থান। যে বলছিল না ঘুষ চাইলে ঘুষি, ঘুষ চাইলে কি ঘুষি, ঘুষ চাইলে ঘুষি। এখন দেখে নেই কোনটা উত্তরটা বলেন তো, নিচের কোনটি শুদ্ধ বানান? কে বলতে পারেন? আমি একটু দেখি কে কে উত্তরটা বলতে পারেন, একটু ঝটফট বলেন। আমি দেখি এখানে দীপ্ত চন্দ্র ঘোষ, তিনি বলেছেন স্যার খ নাম্বার শহীদ বানানটা
নিচের কোনটি শুদ্ধ বানান? তিনি বলেছেন খ। তিনি বলেছেন খ। মোল্লা তিনি বলেছেন ঘ। গণ অভ্যুত্থান তিনি বলেছেন গণ অভ্যুত্থান। নুসরাত জাহান তিনি বলেছেন গ। আচ্ছা, খাদিজুল কুবরা মিতু তিনি বলেছেন গ। লিজা আক্তার তিনি বলেছেন ঘ। আবার সোহাগ মোল্লা তিনি বলেছেন ঘ। বনলতা তিনি বলেছেন গ। আবার কেয়ার সুজন তিনি বলেছেন ক। দেখেন আপনাদের বানানে যে আপনারা কতটা দুর্বল তার প্রমাণটা এখানে দেখেন। আপনারা বানানে অনেকেই কিন্তু দুর্বল, একটু খেয়াল করেন। এখানে ঘুষ বানানটা, এইটা হলো ঘুষ বানানটা শুদ্ধ হলো এই ঘয়ের সুকের ঘু দন্তসা ঘুষ। তাহলে ঘুষ বানানটা দন্তসা দিয়ে লিখবেন, ঘুষ বানানটা দন্তসা দিয়ে লিখবেন। তাহলে এখানে বলছে নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে ঘুষ বানানটা ভুল, ঘুষ বানান ঘয়ের সুকের ঘু দন্তসা। তাহলে ঘুষ এর সঠিক বানানটা শিখে নেন আজকে। ঘুষ বানান ঘয়ের সুকের ঘু দন্তসা ঘুষ। এবার দেখেন শহীদ বানানটা ভুল। এখানে শহীদ হলো আরবি শব্দ, আর আমরা জানি বিদেশি শব্দের বানানে সবসময় রস্বইকার হয়। সবসময় কি হয়? রস্বইকার হয়। এবার আসি দেখেন অন্তর্বর্তীকালীন, অন্তর্বর্তীকালীন এই বানানটা ঠিক আছে, কারণ দেখেন অন্তর্বর্তী বয়ের উপরে রেফ হবে, তর উপরে রেফ হবে, আর দীর্ঘইকার। অর্থাৎ অন্তর্বর্তীকালীন বানানটায় দুইটা হবে দীর্ঘইকার এবং দুইটা হবে রেফ। একটা হবে বয়ের উপরে রেফ আর একটা হবে তয়ের উপরে রেফ। তার অন্তর্বর্তীকালীন বানানে দুইটা হলো দীর্ঘইকার আর রেফ হলো আমাদের দুইটা। সুতরাং অন্তর্বর্তীকালীন বানানটা শুদ্ধ। স্যার গণ অভ্যুত্থান বানানটা ভুল কেন? এখানে অভ্যুত্থান বানানে দীর্ঘকার দেওয়া, এটা হবে রস্যকার। গণ অভ্যুত্থান বানানে এখানে দীর্ঘকার দেওয়া আছে, হবে হলো রস্যকার। ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার তো? ক্লিয়ার না? অনেকে আপনারা ভয় পাইছেন যে স্যার এই ঘুষ বানানটা যে দন্তসা দিয়ে লিখলেন এটা কেমন কথা স্যার, আমরা তো সারা জীবন ঘুষ খাইছি বা ঘুষ দিছি, আমরা মূর্ধন্যস্ব দিয়ে দিছি। এই যে মূর্ধন্যস্ব দিয়ে ঘুষ দিলে কিন্তু ওই ঘুষে কাজ হবে না, ঘুষ হলো দন্তসা দিয়ে দিতে হবে। কোনটা? দন্তসা। ওকে, এরপরে কোনটা দেখি আমরা, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। গুড। পরের প্রশ্নটা দেখেন, গণবিক্ষোভ কোন সমাস? গণবিক্ষোভ কোন সমাস? এটা কি তৎপুরুষ সমাস? এটা কি কর্মধারয় সমাস? এটা কি বহুব্রীহি সমাস নাকি এটি দ্বন্দ্ব সমাস? উত্তরটা টাস টাস করে জবাব দিতে হবে আমাদেরকে, একটু টাস টাস করে জবাবটা দিতে হবে। গণবিক্ষোভ কোন সমাস? গণবিক্ষোভ কোন সমাস? একটু দ্রুত উত্তরটা বলতে হবে ভাইয়ারা, পুরো একটু দ্রুত উত্তরটা বলতে হবে। এই গণবিক্ষোভ, গণবিক্ষোভ কোন সমাস? গণ মানে জনগণ, গণ মানে এখানে মনে রাখবেন জনগণ। গণ যদি পরীক্ষায় অন্য স্টাইলে প্রশ্ন আসতে পারে যে গণবিক্ষোভ শব্দে গণ কথাটির অর্থ কি, এরকমও দিতে পারে যে গণবিক্ষোভ শব্দে গণ শব্দের অর্থ কি। এই গণ শব্দের অর্থ হলো জনগণ। গণ শব্দের অর্থ কি? জনগণ। এবারে বলেন গণবিক্ষোভ কোন সমাস? গণবিক্ষোভ কোন সমাস? না, নিজাম ইসলাম মূর্ধন্য ষ দিয়ে ঘুষ দিলে হবে না। আচ্ছা, কাউসার রহমান তিনি বলছেন গ বহুব্রীহি সমাস। ভাইয়া আপনার অনেক, কাউসার রহমান আপনার ল্যাকিংস আছে অনেক সমাসে, সমাসটা ভালো করে শিখতে হবে আপনার। আর সাবরিনা তিনি বলছেন কর্মধারয় সমাস। আর ঈশামণি তিনি দ্বন্দ্ব বলেছেন, দ্বন্দ্ব বানানটা ভুল। আহমদুল্লাহ নূর তিনি বলেছেন খ। আরিফ হোসেন তিনি বলেছেন ক। আচ্ছা, মোহাম্মদ আরিফ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি এই সঠিক উত্তরটা দিতে পেরেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে উত্তরটা হবে তৎপুরুষ সমাস। গণবিক্ষোভ মানে গণের বিক্ষোভ, অর্থাৎ জনগণের বিক্ষোভ সমান সমান গণবিক্ষোভ। এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। গণের বিক্ষোভ অথবা জনগণের বিক্ষোভ সমান সমান গণ বিক্ষোভ। এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, লিখে রাখেন। এটি হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার তো? ক্লিয়ার। বেসিক একটা সমাসের উপর আপনাদের একটা বেসিক ক্লাস আমরা উপহার দিব ইনশাআল্লাহ, খুব শীঘ্রই, খুব শীঘ্রই একটা দিব। পরের শব্দটা দেখেন, এই শব্দটা দেখেন, আপনাদের কিন্তু আমি অনেক শব্দ শিখিয়েছি। এবার বলেন স্বৈরাচার শব্দে কয়টি অক্ষর আছে? দেখি কে কে পারেন। স্বৈরাচার শব্দে কয়টি অক্ষর আছে? কে কে পারেন? আর আপনারা কিন্তু এই ক্লাসের ভিতরে কিন্তু আপনারা সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী কিন্তু কিরে প্লাস বাংলা বই পেয়ে যাচ্ছেন, টেনশনের কোনো কারণ নেই। সুতরাং যারা শেয়ার করতে ভুলে গেছেন একবার শেয়ার করে দিবেন। স্বৈরাচার শব্দে কয়টি অক্ষর আছে? অপশনে আমি দিয়েছি 3টি, অপশনে আমি দিয়েছি 4টি, এবং দিয়েছি 5টি, এবং দিয়েছি 6টি। এবং আপনাদের উত্তরে পালা, দেখি কয়টি। লিজা আমি তো অনেক আগেই সঠিক উত্তর দিয়েছি। ওকে বেবি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এটা কোনটা হবে বলে না? স্বৈরাচার শব্দে কয়টি অক্ষর আছে? স্বৈরাচার শব্দে কয়টি অক্ষর আছে? এখানে আপনারা যারা আছেন অনেকে বলে, শাকিল খান তিনি বলেছেন স্যার 3টি, রুবেল হোসেন তিনি বলছেন 3টি, স্বপ্নমুখী আমি তিনি বলেছেন 3টি, আরিফ হোসেন তিনি বলেছেন 3টি, কুরআন আলো তিনি বলছেন এ মানে 3টি, আপনার ফারজানা আক্তার তিনি বলেছেন 4টি, আনিশা খাতুন তিনি বলছেন 3টি, ফারজানা মিহি তিনি বলেছেন আমাদের 4টি, মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনিও 3টি কথা বলেছেন, আবার ফারজানা খান তিনি 3টি বলছেন, সাবরিনা মাহমুদ তিনি তৎপুরুষ বা দিয়ে ভালো তুলো তুই তাই কর্মদা দিলাম, আচ্ছা সুরাইয়া খাতুন তিনি বলছেন 3টি, সুজন তিনি বলেছেন 3টি, পপি কিছুই বললো না তুমি, সাইফ স্যার তিনি বলছেন 3টি, লিজা আক্তার তিনি বলছেন 3টি, ইসমত আরা ইতি তিনি বলেছেন 3টি, আমাদের মোহাম্মদ হায়াতুল্লাহ তিনি বলছেন 5টি, আচ্ছা সিনথে ইসলাম সুরভি তিনি বলছেন 4টি, 3টা অনেকেই বলছে, ঋতু দেবনাথ, আরিশা মনি 5টি, সুমাইয়া আঞ্জুম তিথি 3টি। এবার আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে আসলে মূলত কয়টি। একটু খেয়াল করেন এখানে স্বৈরাচার শব্দে কয়টি অক্ষর আছে। আমি বারবার বলি যে অক্ষর যত কঠিন শব্দই দেখ না কেন, অক্ষরগুলো আপনি একদম সুন্দর মতো ভেঙে ফেলবেন। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। আর আমরা জানি বাংলা ভাষায় অক্ষর হলো 2 প্রকার, এক নম্বর হলো মুক্তাক্ষর, 2 নম্বর হলো বদ্যাক্ষর। তা আপনি এরকম যে কোনো শব্দ আপনার বিশেষ পরীক্ষক, প্রাইমারি পরীক্ষক বা এটিওনীয় পরীক্ষক, যে কোনো পরীক্ষা আপনি কি করবেন, ওই শব্দটাকে সুন্দর মতো আপনি খাস বাংলায় লিখবেন। আপনি যেরকম মানে লেখেন আর কি, আপনার মোবাইলে যেরকম চ্যাটিং করেন ওভাবে লিখবেন। তাই স্বৈরাচার, স্বৈরাচার। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি পাশাপাশি 2টা ভাওয়াল আসে তাহলে একটা ধরবেন, লিখে রাখবেন। উচ্চারণে যদি পাশাপাশি 2টা ভাওয়াল থাকে তাহলে একটা ধরবেন। তাই স্বৈরাচার, সই এস ও আই সই, আরেরা সৈরা চার, সি এইচ এ আর চার, স্বৈরাচার। আপনি এভাবেও লিখতে পারেন অথবা এভাবে লিখতে পারেন এস ও আই সই, সৈরা আরেরা সৈরাচার, সি এ আর চার, স্বৈরাচার। এভাবে লিখলে হয়। আপনি খাস বাংলা লিখবেন। যদি ভাওয়াল আমি বলছি পাশাপাশি 2টা যদি ভাওয়াল থাকে তাহলে আপনি একটা ধরবেন। এখানে পাশাপাশি 2টা ভাওয়াল আছে, একটা ধরবেন। এই একটা ভাওয়াল পাইছেন, এই একটা ভাওয়াল পাইছেন, এই একটা ভাওয়াল পেয়েছেন, কয়টা? 3টা। সুতরাং স্বৈরাচার শব্দে অক্ষর আছে কয়টা? 3টা। নিচে দেখেন ভাওয়াল, এই যে পাশাপাশি 2টা ভাওয়াল থাকলে একটা ধরবেন। তো একটা, 2টা, 3টা। সুতরাং স্বৈরাচার শব্দে অক্ষর আছে 3টা। কার কার হইছে হাত জাগান তো, কার কার হইলো একটু হাত জাগান, কার কার হইলো একটু হাত জাগান, কার কার হইছে? তা সই রা চার এরকম উচ্চারণ করে আমাদের অক্ষরগুলো নির্ণয় করতে হয়। সবসময় আমি আপনাদেরকে অলওয়েজ শিখাই যে এরকম শব্দ যদি পরীক্ষা আসে আপনি কি করবেন, খাস বাংলায় লিখবেন। খাস বাংলায় লিখলে আপনি যে কয়টা ভাওয়াল পাবেন ওই কয়টা ভাওয়াল হলো ওই কটাই অক্ষর, যে কয়টা ভাওয়াল ওই কয়টা অক্ষর। তবে উচ্চারণে যদি পাশাপাশি 2টা ভাওয়াল থাকে তাহলে একটা ধরবেন। ক্লিয়ার সবাই? কার কার হইছে হাত জাগাও, কার কার হইলো, কার কার হইলো? এই তো গুড, আপনারা যে কোনো পরীক্ষায় পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা পরের শব্দটা আমরা দেখি আপনারা এইটা পারেন কিনা, এইটা পারেন কিনা দেখি, এটা কতজনে আপনারা পারেন একটু দেখি আমি। জুলাই আন্দোলন শব্দে কয়টি অক্ষর আছে? জুলাই আন্দোলন, এখানে দেখেন, এখানে জুলাই আন্দোলন, এটা যদি বলে জুলাই আন্দোলন কোন সমাস? জুলাই আন্দোলন, এটা আরাক স্টাইলে আসতে পারে, জুলাই আন্দোলন কোন সমাস? এটা যদি পরীক্ষা আসে জুলাই আন্দোলন এর ব্যাস বাক্য হলো জুলাইয়ের আন্দোলন, সমাস সমাস জুলাই আন্দোলন। এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, লিখে রাখেন। জুলাই আন্দোলন এর ব্যাস বাক্য হলো জুলাইয়ের আন্দোলন, এর ব্যাস বাক্য হলো জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের আন্দোলন সমাস সমান জুলাই আন্দোলন। এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, লিখে রাখেন। এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে জুলাই আন্দোলন এটা যদি কোনো সমাস দিয়ে ধরে এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, লিখে রাখেন সবাই। এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর জুলাই আন্দোলন শব্দে কয়টি অক্ষর আছে? জুলাই আন্দোলন এখান থেকে এই পর্যন্ত কিন্তু শব্দটা, এই শব্দটায় কয়টি অক্ষর আছে আপনারা বের করবেন। অপশন আমি দিয়েছি 5টি, দিয়েছি 6টি, দিয়েছি 7টি, দিয়েছি 8টি। দেখি কে কে পারেন এটা, কে কে পারেন এটা একটু দেখি। আপনারা কিন্তু অনেক, আমরা জানি যে আপনারা অনেক ভালো, অনেক পড়াশোনা করেন, যে নিয়মিত যারা জব মেডিসিনের ক্লাসগুলো করেন তারা এই ধরনের শব্দ অনায়াসে উত্তর করতে পারেন। আমি জানি আপনারা সবাই পারেন,
কারণ যারা 49তম বিশেষ ব্যাচে ভর্তি আছেন বা 50, 47 তাদের এগুলো অনায়াসে আমি এগুলো শিখিয়েছি আপনাদেরকে, প্রাইমারি ব্যাচে বা টিও ব্যাচে, আপনাদের সকল ব্যাচে কিন্তু আমি এগুলো শিখাই। কয়টা? ওয়াও, আপনারা মেঘকন্যা কি সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। সুমাইয়া তানজুম তিথি, সিনথিয়া ইসলাম, ওমর ফারুক বা আয়েশা তিনি বলেছেন, আমাদের আফরিন সবুজ তিনি বলেছেন 5টি, আমাদের মোহাম্মদ আলী তিনি বলেছেন 5টি, ফারজানা মাহি 4টা, দুর্জয় 5টি, পারুল মাহমুদ তিনি বলেছেন 5টি, পপি মন্ডল তিনি বলেছেন 5টি, আফরিনা জাহান তিনি বলেছেন 5টি, তোফাজ্জল হোসেন তিনি সুন্দর মতো ব্যাখ্যা করে দিয়েছেন, বলেছেন 5টি, মেঘলা আকাশ তিনি বলেছেন 5টি, লিজা তিনি বলেছেন 5টি, রাশেদ আলম তিনি বলেছেন 5টি। আচ্ছা, আপনারা এত সুন্দর পারেন কেন? আপনারা এত কিউট কেন? আপনারা বলেন তো, এত কিউট কেন? আপনারা এত সুন্দর করে কেমনে পারেন? কেমনে পারেন? এবার দেখে আমি একটু বের করার চেষ্টা করি যে কয়টি আছে, একটু প্রুফ দেখার চেষ্টা করি। জুলাই আন্দোলন, জুলাই, এই যে JULY লাই, জুলাই আন্দোলন, AN আন দিওদ আন্দো LON লন, জুলাই আন্দোলন, ঠিক আছে না? জুলাই আন্দোলন বাহল আছে কয়টা? একটা, জুলাই, জুলাই আন্দোলন 5টা আসে, তাই না? তাদের 1 2 3 4 এভাবে হিসাব করলে কিন্তু 4টেই যাবে। কয়টা? 4টা। আচ্ছা দেখেন ভালো করে খেয়াল, কারেক্ট বানান লেখার দরকার নাই, আপনি এভাবে লেখেন জুলাই, GUI জু, LI জুলাই, আন্দোলন AN আন দিওদ LON লন, জুলাই আন্দোলন। এখন আপনি যদি শুদ্ধ, আমি কিন্তু প্রথমে কিন্তু কি লিখেছিলাম দেখো, প্রথম কিন্তু JULY জুলাই আমি কিন্তু এভাবে লিখছিলাম, তাই না? আমি কিন্তু এভাবে লিখছিলাম। শুদ্ধ বাংলায় কখনোই লেখা যাবে না, শুদ্ধ বাংলায় কখনোই লেখার দরকার নাই। যেরকম দেখো, আপনাকে যদি বলে যে বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর আছে, এটা দেখো গতবার BGS নিয়োগ পরীক্ষায়, সহকারী জজ নিয়োগ পরীক্ষাটা আসছিল যে বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর আছে। এখন আপনার বাংলাদেশ শব্দে শুদ্ধ বাংলাদেশ লেখার দরকার নাই, আপনি এভাবে লিখবেন BAN বাং, LLA বাংলা, DES দেশ, বাংলাদেশ। তা বাংলাদেশ শব্দে অক্ষর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, 3টে অক্ষর এরকম। তা আপনার কিন্তু শুদ্ধ বানান লেখার কোনো প্রয়োজন নেই, শুদ্ধ বানান আপনি লিখতে যাবেন না। তা জুলাই আন্দোলন, দেখো জু বা জুলাই পাশাপাশি দুইটা ভাও থাকলে কয়টা ধরবা? একটা। কয়টা? একটা। 1 2 3, এই যে 1, এই যে জুলাই, দেখেন আমারই তো ভেজাল আছে। 1 এখানে কত? 1 2, এখানে কত? 3, এখানে একটা কত? 4, আমার আছে 4টা। কয়টা আছে? 4টা। না না, হবে না, হবে না। আচ্ছা দেখেন, মুখে উচ্চারণ করলে সহজ, কিন্তু জুলাই আন্দোলন কয়টা? 5টা। আবার এটা পুরোটা লেখে জুলাই, দেখে জু লাই, LI জুলাই, আন্দোলন এন আন দিওদ আন্দো LON লন, ভাল কয়টা? একটা, দুইটা, এবার কয়টা? 3টা, 4টা। দেখেন এখানে একটু ভেজাল লাগছে, দেখেন জুলাই আন্দোলন, এখানে একটু ভেজাল লাগছে যে জুলাই, যেটা জু, এই একটা ভাল জু লাই, LI আন্দোলন, এখানে পাশাপাশি দুইটা ভাল আছে। এখানে আপনি যদি একটা ধরেন তাহলে হয় কয়টা? একটা, দুইটা, 3টা, 4টে আসে। কয়টা? 4টে আসে। এই যে সোর আমি বুদ্ধি শিখাইছি, এখানে এসে কিন্তু আমি কট খেয়ে গেছি। আসলে প্রকৃতপক্ষে উত্তর হবে 5টা। উচ্চারণ করে জু লাই আন দো লন, কয়টা আছে? 5টা। উত্তর হবে কয়টা? 5টা। কয়টা? 5টা। 5টা কয়টা? 5টা। কয়টা আছে? 5টা। জু লাই আন দো লন, জু লাই আন দো লন, কয়টা আছে? 5টা। তা দেখেন এখানে কিন্তু আপনি যদি এভাবে ভাবেন জু, যে জু LI লাই, জু লাই, এরপর দেখেন এখানে কিন্তু আন্দোলন AN আন দিওদ LON লন, জুলাই আন্দোলন, এই একটা শব্দ, এই একটা শব্দ, পুরোপুরি দুইটা আলাদা যদি ধরেন তাহলে আবার ইজিলি বাড়ি করতে পারবেন। জুলাই আন্দোলন, প্রথমে আপনি লিখবেন জুলাই, এরপর লিখবেন আন্দোলন, তাহলে আর ভেজালটা লাগবে না। একসাথে যদি লিখতে যান তাহলে ভেজালটায় পড়ে যাবেন। তো এই জন্য প্রথমে লিখতে পারেন জুলাই, তারপর আন্দোলন। তা আমি প্রথম লিখলাম জুলাই, এখানে ভালো আছে কয়টা? একটা, এখানে আছে কয়টা? একটা, দুইটা, এই 1 1 2টা, এখানে আছে কয়টা? 3টা, একটা 4টা, একটা 5টা। জুলাই আন্দোলন শব্দ কয়টা আছে? 5টা। ক্লিয়ার? জুলাই শব্দ, জুলাই, জুলাই শব্দ আছে 2টা,
এরপর আন্দোলন আছে 3টা, সুতরাং 5টা। উত্তর কয়টা? 5টা। হয়ে গেল। পরেরটাই দেখো, এই প্রশ্নটা কি বলছে? দেশ ত্যাগ। দেশ ত্যাগ কোন সমাস? দেশ ত্যাগ এটি কোন সমাস? এটি কি পঞ্চমী তৎপুরুষ, এটি কি চতুর্থী তৎপুরুষ, এটি কি ষষ্ঠী তৎপুরুষ, নাকি কোনটি নয়? উত্তরটা কি হবে? দ্রুত বলেন। দুটি ওয়ার্ড বানালে হয় স্যার। হ্যাঁ, দুইটা ওয়ার্ড বানালে ইজিলি ওইরকম বানাতে হবে যে জুলাই আন্দোলন সমাস দিয়ে যদি কোনো অক্ষর বের করতে বলে, সমাস গঠিত শব্দ দিয়া, তাহলে ওই দুইটা আলাদা ধরবেন। যেমন মন মাঝি, আগে লিখবেন এম ওয়ান মন, এরপর লিখবেন মাঝি, এম এ মাঝি আই জি মাঝি, তাহলে এই ভেজালটা হবে না। আচ্ছা, এবারে বলেন দেশ ত্যাগ কোন সমাস? দেশ ত্যাগ কোন সমাস? দ্রুত দ্রুত দ্রুত। স্যার লিখছে জুলাই, জুলি। আচ্ছা লেখেন, এটা কয়টা? আচ্ছা দ্রুত লেখো, দ্রুত লেখো। ওরে ওইভাবে লিখতে হয়, জুলাই আন্দোলন আলাদা, এই জেজু এলএল জুলাই, এরপর এন আন দিয়দো এলএন, এই 1 2 3, আর এখানে আছে 1, ওই দেখো 3 আর 2 কত? জুজু এলএল জুলাই, 5টা হয়ে গেছে। আচ্ছা, দেশ ত্যাগ শব্দে কয়টা আছে বলো? দেশ ত্যাগ কোন সমাস? দেশ ত্যাগ কোন সমাস? দ্রুত বলো কয়টা? দেশ ত্যাগ এটা কোন হবে? দেশ ত্যাগ এটা কি পঞ্চমী তৎপুরুষ? দেশ ত্যাগ কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, নাকি কোনটি নয়? কোনটা হবে স্যার? দেশ ত্যাগ নাকি দেশ থেকে ত্যাগ? ভাই আমি এখানে বলেছি দেশ ত্যাগ এটা কোন সমাস, আমি বলেছি দেশ ত্যাগ এটি কোন সমাস। পরীক্ষায় তো এটাই আসবে, দেশ ত্যাগ এটি কোন সমাস, কে বলতে পারেন? স্যার এটা কে বলছেন? পঞ্চমী। পঞ্চমী দেখেন, এটা দেখেন আমি বলি, একটা হলো পঞ্চমী তৎপুরুষ, এটার নাম হলো পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ একটা যদি মাথা রাখবেন, পঞ্চমী তৎপুরুষ সমাসটা মানে হলো মাইনাস। পঞ্চমী তৎপুরুষ মানে কি মাইনাস, আর এই বিভক্তি হলো হতে থেকেছে। পঞ্চম বিভক্তি কি? হতে থেকেছে। এটা 100% তৎপুরুষ সমাস, তবে এটা হবে উত্তর হবে পঞ্চমী তৎপুরুষ, হতে থেকেছে। পঞ্চমী তৎপুরুষ সমাস হলো কোন জায়গা থেকে কোনো কিছু মাইনাস বুঝাবে। দেশ ত্যাগ মানে কি? দেশ হতে ত্যাগ, অথবা দেশ থেকে ত্যাগ, অর্থাৎ দেশটা ত্যাগ করে সে অন্য দেশে চলে যাওয়া, অর্থাৎ এই মাইনাস বুঝাচ্ছে। এক দেশ থেকে আরেক দেশ যাওয়া, তার মানে একটা দেশের জায়গা থেকে মাইনাস বুঝাচ্ছে। কোন জায়গা থেকে যদি মাইনাস বুঝায়, তাহলে সেটাই হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন আরো উদাহরণ আছে, সুদ মুক্ত মানে কি? সুদ হতে মুক্ত বা সুদ থেকে মুক্ত, সুদ মুক্ত। যেমন বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত অথবা বিলাত হতে ফেরত। তারপর কি? খাঁচা ছাড়া, খাঁচা থেকে ছাড়া সমান সমান খাঁচা ছাড়া। লিখছেন এটা? নেশা মুক্ত, নেশা হতে মুক্ত। হতাশা মুক্ত, হতাশা থেকে মুক্ত। জেল মুক্ত, জেল থেকে মুক্ত। ঢাকা ফেরত, ঢাকা থেকে ফেরত। ক্লিয়ার? এটা পঞ্চমী তৎপুরুষটা ক্লিয়ার তো সবাই? না দেশকে ত্যাগ না, একটা বলতে একদম বলছে দেশকে ত্যাগ, এটা হবে না যে তা না। দেশকে ত্যাগ এটা হলো দেশকে ত্যাগ, এটা হবে না। এটা হলো দেশ হতে ত্যাগ, অর্থাৎ দেশ থেকে যে একদম ত্যাগ করে গেছে, মাইনাস হয়ে গেছে, এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। উত্তরটা হবে পঞ্চমী। হয়েছে সবার? আর দেশের জন্য ত্যাগ এটা হবে না, এখানে দেশের জন্য ত্যাগ স্বীকার করা বোঝাচ্ছে না, এখানে দেশ ত্যাগ বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ দেশ থেকে চলে যাওয়া, মাইনাস হয়ে যাওয়া। তাই কোন জায়গা থেকে যদি কোনো কিছু মাইনাস বোঝায়, সেটার নামই হলো পঞ্চমী তৎপুরুষ সমাস। এরকম আসতে পারে বিপদ মুক্ত, বিপদ থেকে মুক্ত সমান সমান বিপদ মুক্ত। গার্লফ্রেন্ড মুক্ত, গার্লফ্রেন্ড থেকে মুক্ত। বউ মুক্ত, বউ থেকে মুক্ত। জামাই মুক্ত, জামাই থেকে মুক্ত। শেষ। ওকে, পরের প্রশ্নটা কি হবে বলেন তো? বৈষম্য বিরোধী কোন সমাস? বৈষম্য বিরোধী কোন সমাস এটা বলেন? বৈষম্য বিরোধী কোন সমাস? এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু আসছে এটা, এবং গত 2-1টা চাকরি পরীক্ষাটা আসছে এই প্রশ্নটা, যে বৈষম্য বিরোধী কোন সমাস, কে বলতে পারেন? বৈষম্য বিরোধী কোন সমাস? বৈষম্য বিরোধী সাউন্ড ক্লিয়ার না স্যার? আপনারা বলেন তো, সাউন্ড ক্লিয়ার না? অবশ্যই সাউন্ড ক্লিয়ার, কারণ এত দামি একটা বয়া ইউজ করলাম, হ্যাঁ, তারপর যদি বলেন যে সাউন্ড ক্লিয়ার না, তাহলে হবে? এটা কি হবে? আচ্ছা এটা কি হবে বলেন তো? তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, নাকি বহুব্রীহি সমাস? বৈষম্য বিরোধী। এখনো কিন্তু বুঝার নাই, বুঝে কেউ পারেন নাই। আচ্ছা দেখি, পারি নাই স্যার, দেখি মুক্তা একটা ক। তৎপুরুষ সমাস,
আচ্ছা তৎপুরুষ, লিজা বলছেন তৎপুরুষ, মোশাররফ হোসেন তিনি বলছেন তৎপুরুষ সমাস, এবং মুক্ত দাস তিনি বলেছেন তৎপুরুষ সমাস, সুজন তিনি বলছেন তৎপুরুষ সমাস, এবং বৃষ্টি মিষ্টি তিনি বলেছেন তৎপুরুষ সমাস, আরিফ হোসেন তিনি তৎপুরুষ সমাস বলছেন, সেলিম তিনি তৎপুরুষ সমাস, লিজা তিনি ষষ্ঠী তৎপুরুষ সমাস। হ্যাঁ, এই যে দেখেন বৈষম্য বিরোধী অর্থাৎ বৈষম্যের বিরোধী রয়ের ষষ্ঠী তৎপুরুষ সমাস, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, লিখে রাখেন। বৈষম্যের বিরোধী এটা বেশ বাক্য করেন, বৈষম্যের বিরোধী সমান সমান বৈষম্য বিরোধী। এটা হলো রয়ের আছে, পূর্বপদে রয়ের আছে বেশ বাক্যে, সুতরাং এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, লিখে রাখেন। এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবারে আপনাদেরকে কিন্তু একটা জিনিস বলতে হবে, সেটা হলো এই বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে। এবার বের করেন এই বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে, বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে, দ্রুত বলেন। বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে, কে বলতে পারেন? বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে, কে পারেন? বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে? আমি অপশন দিয়ে দিলাম 4টি, খ নাম্বার দিয়ে দিলাম 5টি, গ নাম্বার দিয়ে দিলাম 6টি, গহ নাম্বার দিয়ে দিলাম আমি 7টি। দেখি কে কে পারেন। বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে? দ্রুত লেখেন, বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে? আমাদের কোরআনের আলো তিনি বলেছেন ভাইয়া, তিনি বলেছেন স্যার এখানে 6টি আছে। জোনাইদুর রহমান তিনি বলেছেন 6টি, আত্মবিশ্বাস তিনি 6টি, তৎপুরুষ মর্জিনা বেগম তিনি বলেছেন 7টি, জান্নাত ইসলাম জুই তিনি বলেছেন 6টি, লামহা মনি তিনি বলেছেন 6টি আছে এখানে স্যার, মামুন আল মাহমুদ তিনি বলেছেন 6টি, মুক্তা দাস তিনি বলেছেন 6টি, আফরোজা তিনি বলেছেন 6টি, মাহমুদা আক্তার তিনি বলেছেন 6টি, মারিয়ামিতা নূর 6টি। বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে? দুর্জয় তিনি বলেছেন 6টি, আয়েশা সিদ্দিকা 6টি। আচ্ছা, আপনারা সবাই যেহেতু 6টি বলতেছেন, এবং আমি দেখি যে বৈষম্য বিরোধী শব্দে কয়টি অক্ষর আছে, তাই তো? আচ্ছা, আমি দেখেন বৈষম্য বিরোধী শব্দে আপনারা যেহেতু সবাই বলছেন 6টি, আমিও উত্তরটা বলে দিলাম 6টি। দেখি আপনাদের সবার উত্তরটা ঠিক আছে কিনা। বৈষম্য, BOI বই, SOM সম, MOM বৈষম্য, BIB RODID বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী 6টা, এটা নিশ্চিত। কয়টা হলো? 6টা। তাহলে এবার দেখি ভাল, আমি বলছি পাশাপাশি 2টা যদি ভাল থাকে তাহলে কয়টা ধরবা? একটা। তা 1 1 2 1 3 1 4 1 5 আর কত? 6। সুতরাং বৈষম্য বিরোধী শব্দে অক্ষর আছে 6টা। আপনারা পেরেছেন সবাই। থ্যাংক ইউ সবাই পারছেন, থ্যাংক ইউ। জব মেডিসিনে যারা যুক্ত আছেন সবাই পারছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি একটু। মুগ্ধ শব্দটিতে কয়টি অক্ষর আছে, এটা বের করেন একটু। মুগ্ধ শব্দটিতে কয়টি অক্ষর আছে? মুগ্ধ একটা তার বিখ্যাত একটা ডায়লগ ছিল, পানি লাগবে পানি। এই যে জুলাই আন্দোলনের শহীদ একজন ছাত্র, যা বিখ্যাত, তার প্রিয় তার মানে ডায়লগটাই ছিল কি? পানি লাগবে পানি। এবার বলেন এই মুগ্ধ শব্দটিতে কয়টি অক্ষর আছে? দ্রুত বলেন, মুগ্ধ শব্দটিতে কয়টি অক্ষর আছে? সহজ প্রশ্নটা কিন্তু সহজ। দ্রুত লেখেন। হ্যাঁ, সবাই পারছেন, সবাই পাস, সবার জন্য হাততালি। গুড স্যার, আমার কমেন্ট পড়েন না কেন? এনামুল হোসেন লিখছে আপনি ছেলে তাই। এটা কোনো কথা? আমি কি শুধু মেয়েদের কমেন্ট পড়ি, ছেলেদের কমেন্ট পড়ি না? তবে আমি ছেলে যেহেতু আমার নজর একটু তো মেয়েদের দিকেই যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি যে ছেলেদেরটা পড়ি না, এটা কিন্তু ঠিক না। আচ্ছা দেখি, জেরিন সুমাইয়া সবাই বলতেছেন স্যার 2টা। কয়টা? এখানে দেখেন, আসল কথা হলো মেয়েরা বেশি পারে। আমি যে দেখলাম আপনাদের ছেলেদের তুলনায় মেয়েরা টাস্টার জবাব দিচ্ছে, মেয়েরা সবচেয়ে বেশি জবাবগুলো দিচ্ছে। এই যে এই জন্য আশামণি খাতুন, এই যে আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার, দেখেন শাহনাজ তৃষা, সব লিজা আক্তার, সব মেয়েরাই কমেন্ট করতেছে। তার মানে ছেলেরা পিছিয়ে আছে। ছেলেরা কমেন্ট করেন না কেন বলেন? এই যে মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি বলছেন 2টা, স্মৃতি জ্যোতি 2টা, সুজন বলেছেন পানি লাগবে, হ্যাঁ। প্রিয়াঙ্কা দাস তিনি বলছেন 2টা, হানিফ হাসান
আমারটা পড়েন না কেন? আচ্ছা, হানিফ বিন রুহুল আমিন, তিনি তার নামটা পড়ে দিলাম, আপনার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, টেনশন নিয়ে না। ইকবাল হোসেন, আপনারও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, 2টা, ভেরি গুড। এই যে এনামুল হোসেন, এই যে সঞ্জয় রায়, শামীম ফরাজি, এই যে এখন ছেলেরা কমেন্ট করা শুরু করে দেখছেন। এজাজুল ইসলাম, পপি, তিনি বলছেন 2টা, সুমাইয়া তিনি 3টা, মিজানুর রহমান, গুড, ওকে। আচ্ছা, আমরা দেখি মুগ্ধ, সহজ প্রশ্ন ছিল, দেখেন মুগ্ধ, অনেকে এখানে মুগ্ধ, মুগ্ধ 2টা, উত্তর হবে 2টা, উত্তর কয়টা? 2টা। দেখেন এম ইউ, মুগ, ডি ও, ধো, মুগ্ধ, ভাওয়াল কয়টা? 2টা, যে কয়টা ভাওয়াল ওই কয়টাই অক্ষর, সুতরাং মুগ্ধ শব্দটি অক্ষর আছে 2টা। সবাই পারছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আসি দেখি সমন্বয়ক শব্দটিতে কয়টি অক্ষর আছে বলেন। সহজ এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, কিন্তু সমন্বয়ক শব্দটিতে কয়টি অক্ষর আছে, কে পারেন? হ্যাঁ, মেয়েরা অলরাউন্ডার, এটা সত্য কথা, বুঝতে হবে। এটা একটু বলেন তো যে এই সমন্বয়ক শব্দটিতে কয়টি অক্ষর আছে? যারা দেরিতে অ্যান্সার করেন তাদের নামটা পড়া হয় না, যারা তাড়াতাড়ি উত্তর করেন তারা পারেন। এটা দেখি কয়জনে পারেন, দেখি ছেলেরা তাড়াতাড়ি উত্তর করেন, দ্রুত বলেন। স্বপন চন্দ্র দাস, দ্রুত বলেন। এটা কি? রাবিয়া বশির, মাহমুদুল ইসলাম, এটা বলেন দ্রুত। মাহুয়া কি? মাওয়া, মাওয়া, মাওয়া 4টি, মাহুদ 2টি, জাবির জাহান বলছে 2টি। আমি বলছি সমন্বয়ক শব্দটিতে কয়টি অক্ষর আছে? এটা ভাইরাল একটা শব্দ, কিন্তু সমন্বয়ক, এটা কিন্তু ভাইরাল একটা শব্দ। এই শব্দটার ভিতরে কয়টি অক্ষর আছে বের করেন, দ্রুত বলেন। আত্মবিশ্বাস, স্যার আপনার ক্লাসগুলোতে মেয়েদের কমেন্টের বন্যা বয়ে যায়, তার মানে মেয়েরা ভালো পারে। ছেলেরা আল মাহাদি, রাকিব তিনি বলছেন 4টি, তামান্না খাতুন 4টি, মুক্তা দাস তিনি বলছেন 4টি। স্মৃতি কমেন্ট পড়লে কি স্বর্গে পৌঁছে যাবেন আপনারা? আচ্ছা, তামান্না ইবা তিনি বলছেন 4টি, সুজন বলেছেন তিনি বলছেন 4টি, মারিয়া মেতনও 4টি, রুবিনা তিনি বলেছেন 4টি, লিজা তিনি 4টি, তোফাজ্জল হোসেন তিনি বলেছেন 3টি, ঋতু দেবনাথ তিনি 4টি, সাবিমা তিনি বলছেন 4টি। আচ্ছা, আমি দেখি এবার কয়টা। এবার দেখেন সমন্বয়ক, আপনারা বলছেন 4টা, আপনাদের উত্তরটাই আমি রাখছি 4টা সমন্বয়ক, ঠিক আছে। এবার আমরা ভাঙে সমন্বয়ক। স এসো, স, স মন, এম ও এন, মন, সমন নয়ক, এন ও কে, নায়ক, সমন্বয়ক কয়টা আছে দেখেন। স মন নয়ক, সমন নয়ক, তো এখানে দেখে কয়টা হয়? 1টা 2টা, এই উচ্চারণ করলে খাস বাংলা করলে 3টে আসে। স মন ন ওয়ক, এখানে একটু কিন্তু ভুল হয়েছে, দেখো আবার আমি লিখি, একটু ভুল হয়েছে। সমন্বয়ক এসে স এম ও এন, মন, সমন নয়ক, এন ও ন ওয়াই ওকে, সমন্বয়ক কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা, সমন্বয়ক 4টা। কয়টা? 4টা। কয়টা হলো? 4টা। কয়টা হলো? 4টা। কয়টা সমন্বয়ক? সমন্বয়ক, স এখানে ও দিলেও হবে বা এ দিলেও হবে, সমন্বয়ক কয়টা? ভালো আছে, 1টা 2টা 3টা 4টা, সুতরাং উত্তর হবে 4টা। সবাই পারছেন, থ্যাংক ইউ। পরে প্রশ্ন যায়, আর কত রক্ত দিবে ছাত্ররা? এই বাক্যে ছাত্র শব্দটি কোন কারকে কোন বিপরীতে? এই কারকটা যদি পারেন তাহলে বুঝবো যে আপনাদের বেসিক অনেক স্ট্রং। এইটার উত্তর যদি পারেন তাহলে বুঝবো আপনাদের বেসিক অনেক স্ট্রং, বেসিক অনেক স্ট্রং। সারাফত হোসেন, আপনারা কমেন্ট পড়ি না কেন, শোনেন, আপনারা অনেক দেরিতে উত্তর করেন। এই দেরির পাবলিক তো দাম থাকে না। দেরিতে পাবলিক উত্তর করলে তো আপনারা তাদের নাম কেন পড়বো বলেন? এই আপনার চোখের সামনে তো পড়বে না, আপনার তাড়াতাড়ি উত্তর করবেন। এই যে আর কত রক্ত দিবে ছাত্ররা, এই বাক্যে ছাত্র শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা বেসিক জ্ঞান যাদের আছে তারা পারবেন, কারকের বেসিক জ্ঞান যারা জানে তারা পারবে, কারকের বেসিক জ্ঞান নাই তারা পারবে না। উত্তরটা কি হবে দেখে? আচ্ছা, এই যে দেখেন তোফাজ্জল হোসেন তিনি আগেই বলছেন কর্তা কারক, তিনি আগে উত্তর, তার নামটা আমি বলবো না, অবশ্যই বলবো। জান্নাতুল ফেরদৌস তিনি বলছেন কর্তায় শূন্য। এই যে দেখো বোটানিস্ট তিনি বলেছেন ক। এবার দেখেন তামান্না খান তিনি বলেছেন ক। সামাইয়া সুলতানা তিনি বলছেন গ। আমাদের আনাউর হোসেন তিনি বলছেন গ। ফারজানা খান গ। সুমাইয়া তিনি বলছেন ক। ফাতেমাতুল জোহরা তিনি বলছেন ক। মুক্তা দাস তিনি বলেছেন ক। নাসিন জাহান তিনি বলছেন গ। শুভ তিনি বলছেন গ। বৃষ্টি তিনি লেডিসরা সবসময় ফার্স্ট, গুড। মহিবুর রহমান দুর্জয় তিনি বলছেন গ। রাবিয়া বসি তিনি বলছেন ক। সাদের মুখে নিজের নাম শুনলে সবার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। দেখি নাসিমা রহমান নাসিমা তিনি বলেছেন গ। মারিয়া মেতন গ। লিজা তিনি কর্তা ষষ্ঠী। পাপড়ি কর্মকার তিনি বলেছেন ক।
দেখি, এই দেখেন ছেলেরা কমেন্ট করেন না কেন? আমার দোষ? ছেলেরা কমেন্ট করেন না, আমার কি দোষ? ছেলেরা কমেন্ট করতে বলছি না, তাড়াতাড়ি মেয়েদের টপকাই যাবেন, লেডিস ফার্স্ট হতে দেন কেন আপনারা? এই যে আশা সিদ্দিকা, এই যে লুকমান হাবিব, ক ক ক। এবার একটু দেখেন এই জিনিসটা, বেসিক জিনিসটা শেখেন। বেসিক এই উত্তরটা অনেকেই পারেন না। কেন পারেন না? আপনাদের বেসিক, আপনাদের দুর্বল। এখন আপনি দুর্বল হলে কি কলিকাতা হারবাল খাইলে কি হার সারবেন না? এখানে স্ট্রং বেসিক জ্ঞান থাকা লাগবে। আচ্ছা দেখেন, এটা যারা এখানে কর্তা কারক আর একটা হলো কর্মকারক। কর্তা একটা হলো কর্তা কারক, ভালো করে শিখবেন। একটা হলো কর্তা কারক আর একটা কি আসছে কর্ম, সিরিয়াল মেনটেন করবেন। একটা হলো কর্তা কারক, একটা কর্ম। কর্মকারক মানে হলো অবজেক্ট। কর্মকারক মানে কি? এটা হলো অবজেক্ট। কর্মকারক মানে হলো অবজেক্ট, মাথায় রাখেন। কর্মকারক মানে কি? অবজেক্ট এটা। আর কর্তাকারক মনে রাখেন এটা কি? সাবজেক্ট। আমরা জানি কারক কিন্তু 6 প্রকার। প্রথম হলো কর্তাকারক, সিরিয়াল মেনটেন। প্রথম হলো কর্তাকারক, দ্বিতীয় কর্ম। আগে কখনোই কর্মকারক হয় না। আগে কি? আগে কিন্তু সাবজেক্ট, পরে কি? অবজেক্ট। আগে সাবজেক্ট, পরে কিন্তু অবজেক্ট। তো এটা সবসময় মাথায় রাখবেন যে পরীক্ষায় যে কোনো বাক্য দিবে, আগে আপনার ধান্দাই থাকবে ও কর্তাকারক হয় কিনা। মানে আগে সাবজেক্ট দেখেন ও কর্তাকারক হয় কিনা। তা স্যার কর্তাকারক এবার কেমনে চিনবো? আপনি দেখবেন বাক্যের ভিতরে কর্তাকারক যে কর্তা ওইটা আইডেন্টিফাই করেন, আর ওই বাক্যের মধ্যে ভার্ব আইডেন্টিফাই করেন। ভার্ব না চিনলে আপনি কখনো কারক নির্ণয় করতে পারবেন না। যদি দেখেন বাক্যের ভিতরে সাবজেক্ট ও নিজে ভার্বের কাজটা সরাসরি করে, তাহলে তখনই কেবল ওটা কর্তাকারক হবে। আবার মনে রাখছি যে কর্তাকারক চেনার উপায় হলো বাক্যের মধ্যে সাবজেক্ট সরাসরি নিজে ভার্বের কাজটা করবে। তো যদিও নিজে করে তাহলে কর্তাকারক পেয়ে গেলেন। আর যদি দেখেন ও নিজে না করে, তখন আপনি রিল্যাক্স মুডে কর্তাকে ক্রস দিয়ে আপনি সিরিয়াল মেনটেন করেন, তখন দেখেন ও কর্মকারক হয় কিনা। তাহলে কর্মকারক চেনার উপায় হলো তখন আপনি ভার্বটাকে প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে। তার মানে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি কর্মকারক হয়। তবে এই কি বা কাকে দিয়ে ভার্বকে আপনি কখনোই প্রথমে প্রশ্ন করতে যাবেন না, তাহলে কট খেয়ে যাবেন। এই প্রশ্নটা করবেন কখন? এই প্রশ্ন করবেন দ্বিতীয়বার, অর্থাৎ যখনই দেখবেন কর্তাকারক না হয় তখনই কেবল আপনি কর্মকারকের কাছে যাবেন। অর্থাৎ প্রথমে বউ, পরে শালী। কথা ক্লিয়ার? এখন দেখেন প্রথমে এখানে আর কত রক্ত দিবে ছাত্ররা, দাগ কোথায়? ছাত্ররা নিচে, ছাত্ররা। এখন দেখেন ছাত্ররা পাইলেন। এখন আপনি দেখেন এই বাক্যটা কর্তাকারক হয় কিনা। এই বাক্যে ভার্ব কোনটা? রক্ত দেওয়া। এই যে রক্ত দিবে, এই রক্ত দেওয়াটা হলো এই বাক্যের, রক্ত দেওয়াটা হলো ভার্ব। আচ্ছা দেখো তো এই বাক্যে রক্ত দেওয়ার কাজটা কি ছাত্ররা করেছে? এই বাক্যে রক্ত দেওয়ার কাজটা কি ছাত্ররা করেছে? হ্যাঁ, এই বাক্যে রক্ত দেওয়ার কাজটা কিন্তু ছাত্ররাই করছে। সুতরাং এটা 100% কর্তাকারক। 100% কি? কর্তাকারক। আর এখানে ছাত্ররা দেখেন, ছাত্ররা প্রথমে। এখন দেখেন বিভক্তিটা কি? প্রথমা বিভক্তি মানে শূন্য, যেখানে কোনো বিভক্তি নেই সেখানে শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি? কে রে। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃ। চতুর্থ বিভক্তি কে রে জন্য নিমিত্ত। পঞ্চম বিভক্তি হতে থেকে সে। ষষ্ঠী বিভক্তি র এর, কিন্তু এখান থেকে র এর নাই, এখানে আছে রা, রা এরা। এটা কিন্তু কোনো বিভক্তি না। সুতরাং এখানে কোন ধরনের বিভক্তি নাই, এটা হবে কর্তায় শূন্য। এবার হাত জাগান কারা কারা, কার কার হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানান। কার এই উত্তরটা কার কার হয়েছে একটু হাত জাগান। কিসের আবার মহিলাদের ভাইলার ডায়েট দেয়, ছেলেরা অলসতায় কমেন্ট করে না। স্যার আমি তো মেয়ে, তাও স্যার কমেন্ট করে না। কি যে অবস্থা আপনাদের। আচ্ছা হয়েছে, আপনাদের হয়েছে? হ্যাঁ, রক্ত দেওয়ার কাজটা ছাত্ররা। কার কার হয়েছে দেখেন। আমাদের জয় ইসলাম লিটন, আমাদের সোহা আছেন, আমাদের তুহিন খান আছেন, আমাদের নাসিমা রোহান নাসিমা আছেন, আমাদের প্রকাশশীল তিনি আছেন আমাদের সাথে, বৃষ্টি মিষ্টি আছেন, ফারজানা মিহি আছেন, আমাদের আয়েশা মনি আছেন, নাহারিমা আছেন, হানিফ বিনা স্যার পেয়েছি আলহামদুলিল্লাহ। ওকে, যারা এটার উত্তর পারছেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এটা হলো কর্তাকারক, এটা হলো কর্তাকারক। এই জন্য কর্তাকারক আপনি অবশ্যই দেখবেন আগে কর্তাকারক হয় কিনা। এই বাক্যগুলো কিন্তু অনেকবার পরীক্ষা আসে। আমি বারবার কারকের ক্লাসে কিন্তু আপনাদের উদাহরণগুলো দেই, তাই না? আমি দেই। এই যে দেখেন, এই যে এই প্রায় নিবন্ধন পরীক্ষার একটা উদাহরণ দিই। পাহাড়ের ঢাল বেয়ে, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। এই বাক্যে জল কোন কারক একটু বলো তো? পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এটা বলেন তো একটু। কট খাইছি, ধরা খাইলাম নাকি? আচ্ছা দেখেন তো এটা।
পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এটা কোন কারক? দ্রুত বলো। দ্রুত বলেন। দেখি 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 এখানে কি হবে স্যার? বিসিএস এর কতটা ক্লাস হয়েছে? এখনো ভর্তি হয়নি। শোনেন, বিসিএস এর ক্লাস আজকে হয় নাই। বিসিএস এর ক্লাস বাংলা ক্লাস হয়েছে একটা, বাংলা ক্লাস নিলাম একটা, ম্যাথ ক্লাস হইলো একটা, তাগুলো তো আছে। 3টে ক্লাস মেবি হয়েছে, 3টে ক্লাস হয়ে গেছে, 3টাই রেকর্ড আছে। টেনশনের কোনো কারণ নাই। যারা 49তম বিসিএস এ ভর্তি হবেন, ভর্তি হয়ে যান এবং নতুন লেকচার শিট নিয়ে যান। আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন, আপনি অনেক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন কিন্তু আপনাকে আপডেট লেকচার শিট দেয় নাই, সব পুরাতনটা ধরাই দিছে। আর আপনি দেখেন এগুলো সব নতুন, এই যে আপনাদের জন্য যা তৈরি করছি একদম নতুন, এখানে কোনো ধরনের ভন্ডামি নাই। যারা পাইছেন একটু কমেন্টের মাধ্যমে জানান, যারা হাতে পাইছেন একদম সব নতুন আপডেট তথ্য দেওয়া এবং নতুন পিএসসির আলোকে সব পিএসসি যে নতুন 49তম বিসিএস যে আপনাদের সিলেবাসটা দিয়েছে ওই সিলেবাস অনুযায়ী কিন্তু তৈরি করে আপনাদেরকে কিন্তু আমরা পাঠাচ্ছি। আমরা লেকচার শিট কিন্তু কখনোই পুরাতন জিনিস আপনাদের কখনোই আমরা দেইনি। আচ্ছা দেখি আপনারা সবাই বলছেন, কেউ বলছেন কর্মে শূন্য, কেউ বলছেন কর্তায় শূন্য, আসমা খান তিনি বলছেন কর্তায় শূন্য, আফরিনা জাহান কর্তা শূন্য, ইসমাতারা তিনি বলছেন কর্তা, কর্তায় শূন্য, জল কর্তা, কর্তা কারক। দেখেন আমি বারবার বলি এই ধরনের মানে কারকগুলো আপনি কেন পারেন না জানেন? আপনি আগেই প্রশ্ন করেন এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হলো নামছে, আপনি আগেই প্রশ্ন করেন কি নামছে, জল নামছে, কি বা কাকে দিয়ে আগেই প্রশ্ন করেন। এজন্য বললাম কারক নির্ণয়ের ক্ষেত্রে আপনি কখনোই আগে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে যাবেন না, কারণ আগে আপনার বউ পরে আপনার শালী, তার মানে আগে হলো কর্তাকারক। দেখেন এখানে ও কর্তাকারক হয় কিনা, অর্থাৎ এখানে ভার্ব কোনটা নামছে, নামার কাজটা কি জল নিজে করছে? হ্যাঁ, এখানে নামার কাজটা কিন্তু জল নিজেই করছে, সুতরাং এটা হলো কর্তাকারক। কোন কারক? কর্তাকারক। এটা হবে কর্তায় শূন্য। কি হবে? কর্তায় শূন্য, কোনো বিভক্তি নাই, উত্তর হবে কর্তায় শূন্য। কি মনে থাকবে সবাই? পারছেন সবাই? ওকে, থ্যাংক ইউ বেবিরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই পারছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। আচ্ছা, কোটা সংস্কার কোন সমাস? চমৎকার একটা প্রশ্ন আসছে, কোটা সংস্কার কোন সমাস? চমৎকার একটা প্রশ্ন আপনাদেরকে আমি বললাম, কোটা সংস্কার এটা কোন সমাস? কোটা সংস্কার এটা কোন সমাস? কোটা সংস্কার সহজ একটা সমাস দিলাম কিন্তু দ্রুত 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 বলেন, দ্রুত বলেন। এটা কোটা সংস্কার। যারা এখনো ভর্তি হতে পারে না 49তম বিসিএস, আমি তো বললাম আমাদের গুগল ফর্মটা পূরণ করে দেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 090151950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দেন। আর জব মেডিসিন টিচার সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে, আমাদের টিচার কোয়ালিটি আমরা বলতে পারি অন্যদের চেয়ে বেস্ট টিচার প্যানেল হলো জব মেডিসিন এখন, সুতরাং টিউশনের কোনো কারণ নেই। ঝটপট বলেন এটা কি বলবে? কোটা সংস্কার কোন সমাস? এটা কি তৎপুরুষ সমাস, এটা কি দ্বন্দ্ব সমাস, নাকি এটা কর্মধারয় সমাস, নাকি এটা বহুব্রীহি সমাস? সহজ একটা প্রশ্ন। কোটা সংস্কার কি হবে? অনেকে বলছে স্যার এটা তৎপুরুষ সমাস, কে বলছেন দ্বন্দ্ব সমাস। একটু খেয়াল রাখেন কোটা সংস্কার মানে কি, এর ব্যাস বাক্য হলো কোটার সংস্কার, কয়কারে ক টয়কারটা কোটার সংস্কার, কোটার সংস্কার সমান সমান কোটা সংস্কার। তা কোটা রয়ের, তার পূর্বপদে রয়ের আছে, সুতরাং এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। উত্তরটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ, লিখে রাখেন। হ্যাঁ, দ্রুত 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 স্যার একটা ওয়াও অফার চাই। এই যে দেখেন আপনাদের আমি বলে দিছি যে আজকে কিন্তু আগস্ট উপলক্ষে 5 আগস্ট উপলক্ষে আজকের এই রাতের ক্লাসে কিন্তু একটা মানে ধুমতারাক্কা অফার আছে। তো অফারটা গুগল ফর্ম কিন্তু পূরণ করতে হবে, নাইলে কিন্তু এই অফারটা পাবেন না। তা গুগল ফর্ম যারা পূরণ করবেন এবং যারা আর্থিক সমস্যার কথা সঠিকভাবে বলতে পারবেন তারাই কেবল সেখানে কি পাবেন? কম টাকায় যে কোনো কোর্সে ভর্তির সুযোগ পাবেন। তা কোটা সংস্কার হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, ব্যাস বাক্য হলো কোটার সংস্কার সমান কোটা সংস্কার। এবার দেখি 16 নাম্বারটা কি হবে। 16 নাম্বারটা একটু আমরা বলি। জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়, এখানে কি প্রশ্ন বলা হয়? আল জাজিরার একটা প্রতিবেদনে আমরা কিন্তু দেখতে সম্প্রতি আল জাজিরা একটা মানে তাদের একটা
ভিডিও ক্লিপস কিন্তু তারা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে কি গুলি ছোড়া হয়েছিল। তো এখানে হেলিকপ্টার থেকে কোন কারকে কোন বিভক্তি, এই হেলিকপ্টার থেকে কিন্তু এই পর্যন্ত আসছে। এখানে আপনাকে পরীক্ষায় দাগ দিয়ে দিয়েছে যে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। এখানে হেলিকপ্টার থেকে কোন কারকে কোন বিভক্তি, এটা কি অপাদানে পঞ্চমী, অধিকরণে পঞ্চমী, নাকি কর্মে পঞ্চমী, নাকি করণে পঞ্চমী? কে কে পারবেন উত্তরটা দেখি একটু, উত্তরটা বলেন দ্রুত দ্রুত দ্রুত। জুলাই আন্দোলনে কোটা কি হবে? এটা কি হবে? অপাদানে পঞ্চমী, অধিকরণে পঞ্চমী বলতেছেন কি অপাদানে পঞ্চমী? দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আমি শিখিয়েছি। আচ্ছা আবার বুঝে, অপাদান জিনিস, অপাদান কারকটা একটু শেখেন। এই অপাদান কারক আর অধিকরণ কারকটা, অপাদান আমি বারবার বলি অপাদান মানে মাইনাস, আর অধিকরণ মানে হলো সবসময় প্লাস বোঝায়। অধিকরণ মানে হলো প্লাস, অপাদান কারক আর অধিকরণ কারক। অপাদান মানে কি? হাই বেবি, কেমন আছেন? হ্যাঁ, এখানে দেখেন অপাদান মানে হলো মাইনাস, অপাদান মানে কি মাইনাস, আর অধিকরণ মানে প্লাস। একটা জিনিস দেখেন, অধিকরণ কালজে একটা প্লেস বোঝায়, অপাদান কালজে একটা প্লেস বোঝায়। প্লেস মানে স্থান বোঝায়, ঠিক আছে। আর অপাদান কারকে একটা টাইম বোঝায়, আর অধিকরণ কারকে একটা টাইম বোঝায়। তবে একটু খেয়াল রাখেন, অপাদান কারকে যে টাইম এবং স্থান বোঝায় এটা মাইনাস মাইনাস, আর অধিকরণ কারকে যে প্লেস এবং টাইম বোঝায় সেটা স্টপ স্টপ। এখন দেখেন, জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। এখন দেখেন এই হেলিকপ্টার একটা কি স্থান, হেলিকপ্টার একটা কি স্থান। আচ্ছা এই স্থান থেকে কি কোনো কিছু মাইনাস হচ্ছে? হ্যাঁ, ওই স্থান থেকে টুস 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 কিন্তু মাইনাস, অর্থাৎ গুলিটা মাইনাস হয়ে যায়, এই গুলিটা কি মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু অধিকরণ কারক কখনোই হবে না, এটা হবে অপাদান কারক। তার এই থেকে আছে হতে থেকে যে পঞ্চমী বিভক্তি, তার মানে অপাদানে পঞ্চমী। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, মনে থাকবে? এ পারছেন সবাই? ক ক ক ক ক লিখছেন? কত সুন্দর না, কত সুন্দর না, গুড। তো দেখেন আপনারা এই যে পারতেছেন, তার মানে আপনাদের বেসিক স্ট্রং আছে। যারা পারতেছেন না তারা অবশ্যই বুঝতে পারতেছেন আপনাদের বেসিক দুর্বল। তো এই দুর্বল হলে কিন্তু কাজ হবে না ভাই। শারীরিক দুর্বল হলে হারবাল খাইলে কাজ হবে, কিন্তু পড়াশোনায় দুর্বল হলে হারবালে কাজ হইতো না। এর কোনো মেডিসিন নাই, এর একমাত্র মেডিসিন হলো নিয়মিত বেসিক ক্লাস করা। কোন ধরনের এই যে আপনারা যারা আছেন শুধু এমসিকিউ সলভের ক্লাসগুলো করেন, এই শুধু এমসিকিউ সলভ দিয়ে সহজে কোনো চাকরি পাওয়া সম্ভব না বাংলাদেশে। বেসিক জ্ঞান না থাকলে, বেসিক যদি না থাকে, ইংরেজি হোক, বাংলা হোক, আর ম্যাথ হোক, আর জিকে হোক, বেসিক জ্ঞান যদি থাকে তাহলে আপনি যে কোনো প্রশ্ন বানিয়ে দিলে আপনি পারবেন। আর আমাদের প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমাদের বেসিক ক্লাস করানো হয়। এই বেসিক ক্লাসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু দক্ষতা মানে দক্ষ করে তোলা হয় প্রত্যেকটা স্টুডেন্টদের। সুতরাং জব মেডিসিনের প্রত্যেকটা অফলাইন শাখা আছে সারা বাংলাদেশে, যে কোনো শাখা আপনি ভর্তি হতে পারেন। আপনার যেখানে অফলাইন শাখা নেই চাইলে আপনি অনলাইন সুবিধাটা নিতে পারেন। আমাদের অফলাইন অনলাইন উভয় সুবিধাটাই আছে। ওকে, পরের প্রশ্নটা দেখি। আপনাদের জন্য সুখবর হলো আমরা খুব শীঘ্রই বিজিএস কোর্স রান করতে যাচ্ছি। যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, আপনারা অনেকেই বার কাউন্সিল বিজিএস, তাদের জন্য জোস একটা আয়োজন হতে যাচ্ছে খুব শীঘ্রই। যারা বাংলাদেশে বিভিন্ন হাইকোর্টে, যারা বর্তমানে হাইকোর্টে বর্তমান যারা বড় বড় যারা আইনজীবী আছেন তারা এখানে যুক্ত থাকবেন, এবং যারা জাজেস হিসাবে যারা যুক্ত আছেন বাংলাদেশের, তারাও কিন্তু এখানে জব মেডিসিনের সাথে যুক্ত হবে। খুব শীঘ্রই প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিব, এবং খুব শীঘ্রই আমরা কোর্সটা রান করব। আপনাদের যারা বিজিএস এবং বার কাউন্সিলে যারা পরীক্ষা দেন তাদের আর কোনো টেনশনের কোনো কারণ নেই, তাদের আর অন্য কোনো প্রতিষ্ঠান যার কোনো দরকার নেই, জব মেডিসিনই এটা আয়োজন করবে ইনশাআল্লাহ। তা জুলাই ঘোষণাপত্রের ধারা আছে কয়টি? জুলাই ঘোষণাপত্রের ধারা আছে কয়টি? অনেকে বলতেছেন 26টি, কেউ বলছেন 28টি। স্যার পড়াশোনা, ফারজানা স্যার পড়াশোনা দুর্বল হলে কোন হারবাল খাইতে হবে বলে দেন, তাই আমিও খাইতাম। ফারজানা মিমি, আমি আগেও বলেছি যে পড়াশোনায় দুর্বল হলে এখানে কোন দলের হারবাল খেলে কাজ হবে না। এর একমাত্র হারবাল হলো
এই জব মেডিসিনের ক্লাসগুলো করতে হবে, অবশ্যই বেসিক ক্লাস করতে হবে। বেসিক ক্লাসগুলো করলে আপনি আস্তে আস্তে শারীরিক মানসিক এই দুর্বলতা কাটিয়ে উঠবেন এবং চাকরির পরীক্ষায় গিয়ে ভালো পরীক্ষা দিতে পারবেন, আপনার একটা সরকারি চাকরি হবে। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখেন। জুলাই ঘোষণাপত্রের ধারা আছে কয়টি? এই প্রশ্নটা আপনার যে কোনো যদি সাম্প্রতিক কোনো ভাইবা থাকে, ভাইবাই এই প্রশ্নটা বারবার আপনাকে জিজ্ঞেস করবে। এই প্রশ্নটার সামনে যদি কোনো চাকরি পরীক্ষা থাকে আপনার, এই শুক্রবার শনিবার যদি কোনো জব পরীক্ষা থাকে, ধরে নেন এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আসছে, ধরে নেন এই প্রশ্নটা আসছে, ভাইবা বোর্ডেও এটা ভালো করে পড়ে যাবেন। যাদের বিসিএস ভাইবা আছে অবশ্যই তাদেরকে কি বলবো যে জুলাই সনদে কি কি আছে ভালো করে একটু পড়ে যাবেন, এটা ভালো করে পড়ে যাবেন, কারণ এখান থেকে ভাইবা বোর্ডে প্রশ্ন ধরবে ধরবে ধরবে। হ্যাঁ, গুড 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 গুড, সবাই পারছেন, থ্যাংক ইউ। জুলাই ঘোষণাপত্রের ধারা আছে আমাদের 28টি। কয়টি? 28টি। দেখেন এখানে 20, 26, 32, 30, একটা উত্তর নাই, উত্তর হবে 28টি। শুদ্ধ উত্তরটা আমি বলে দিলাম, শুদ্ধ হবে 28টি। আপনাদের একটু কনফিউশন ফালাই দিছি আমি, কনফিউশন দেখছি যে আজকে আপনারা আসলে খবরটা দেখছেন কিনা বা আজকে আপডেট তথ্যটা আপনারা জানেন কিনা। আপনারা যে আন্দাজে ঢিল মারেন না, আপনারা অনেক কিউট, অনেক কিউট। যেটা এখানে হ্যাঁ জুলাই ঘোষণাপত্রের ধারা আছে কয়টা? সঠিক উত্তর হবে 28, 28, 28। আপনারা অনেকেই বলছেন কিন্তু এখানে, তাই না? যাব একদিন, চাকরি পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেহেতু তাড়াতাড়ি হ্যাঁ অপশনের সঠিক উত্তর নাই। এই যে আপনারা যে ধরতে পারছেন এই জিনিসটা, আমি তো চালাকি করছি, যেখানে কিন্তু উত্তর নাই, উত্তর কি নাই, উত্তর নাই। তা যারা এই চারটা অপশন দেখে যারা আন্দাজে ঢিল মারে না, এখানে যারা অনেকে 26টির কথা কইছে, যারা আন্দাজে ঢিল মারছে তারা 26টি বলছে, কিন্তু যারা আজকে খবরটা দেখছে তারা কিন্তু জানে যে জুলাই ঘোষণাপত্রে ধারা আছে 28টি। এই জন্য আপনারা সবাই 28টি দিয়েছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। যদি ফ্রি পড়াইতো তাহলে পড়াতাম। এই যে কত ফ্রি দেই, একমাত্র জব মেডিসিন যে পরিমাণ ফ্রি ক্লাস দেয়, যা বাংলাদেশের অন্য কোন অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে তারা আপনাদের 12,000 টাকা দিয়ে ভর্তি হলে ওই ক্লাস পাবেন না। জব মেডিসিন যে পরিমাণ ফ্রি ক্লাস আপনাদের দেয়, এবং আমরা প্রত্যেকটা কোর্সের সাথে আপনাদের হ্যান্ড নোট, বই, লেকচার সব ফ্রি দিই। কোন প্রতিষ্ঠান আছে বই ফ্রি দেয়? আমরা তো আপনাদের সবই দেই, যা কিছু একদম সম্প্রদান করে দিই, সবই দিয়ে দিই। আচ্ছা, সরকারি গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা কত? এই একটা ভাইবা বোর্ডের প্রশ্ন। এই একটা দেখবেন সামনে যে আপনাদের পরীক্ষা আসবে, এই একটা প্রশ্ন আপনাদের। এই প্রশ্ন দেখেন, সরকারি গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা কত? এটা ভাইবা বোর্ডের প্রশ্ন। এটা সামনে আপনি যে কোনো চাকরি পরীক্ষা দিতে যাবেন এই প্রশ্নটা ধরবে। 834, 840, 844 নাকি 848? সরকারি গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা কত বলেন তো? কত 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 কত? স্যার সঠিক উত্তর না থাকলে পরীক্ষায় কি করব? শোনেন, সঠিক উত্তর না থাকলে পরীক্ষায় টিক দেয়াই উচিত না আমার মতে। তাই সঠিক উত্তরই নাই, আমি টিক দিব কেন? উত্তরই তো নাই, উত্তরই তো নাই, তা টিক দিব কেন? সঠিক উত্তর না থাকলে টিকই দিব না, ওটা অ্যাভয়েড করে চলে যাব, দাগাবই না। আচ্ছা, এটা কি? দ্রুত 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 এটা বলেন দ্রুত। সঠিক উত্তর না থাকলে বাদ দিবেন, মনে রাখবেন ওটা কারণ কি জানেন? মানে পিএসসি তে কিছু প্রশ্ন দেয়, সেই প্রশ্নটা কি বলে, ওটা মেন্টাল অ্যাবিলিটির ভিতরে ফেলে দেয়। মানে আপনার তো যেমন আমাদের পিএসসির যে চেয়ারম্যান, মানে পিএসসির যে সাবেক মেম্বার সমরচন্দ্র পাল স্যারকে আমি প্রশ্ন করছিলাম, স্যার এই পিএসসি অনেক সময় দেখি চারটার উত্তর নাই, তখন কি করবে? উত্তর নাই, তুমি দেওয়ারই দরকার নাই, কারণ ওটা তো চালাকি করে মেন্টাল অ্যাবিলিটি প্রশ্নই তোমার ধরেছে যে চারটার উত্তরই তো নাই, তুমি উত্তর দিবা কেন? উত্তর নাই, তুমি তো জানো, তা উত্তর দাগাবা কেন? যদি দাগাও তাহলে বরং তুমি বিপদে পড়বা, তোমার নেগেটিভ মন চলে আসে। দাগাবা না, তোমার কোনো মাইনাস নম্বর হবে না। দাগাইলে তোমার 1.5 নম্বর কাটা, আর দাগাবে না তোমার কোনো নম্বর কাটা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা কি হবে? 844, 844। ভেরি গুড, থ্যাংক ইউ। যারা 844 এই উত্তরটা করেছেন তাদেরটা সঠিক উত্তর হয়েছে। তাই সরকারি গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা হলো 844 জন, 844 জন, 844 জন। ক্লিয়ার সবাই? ওকে, 844। ওকে, পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন দেখি। আচ্ছা জুবাই ভাই,
আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী দেন তো। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখ? আরেকটা দেখেন, আরেকটা আপনাদের লেটেস্ট প্রশ্ন দিয়ে দিলাম। এই প্রশ্নটাও আপনার যে কোনো ভাইবা বোর্ডে ধরতে পারে। এই প্রশ্নটার সামনে বিসিএস প্রাইমারি নিবন্ধন যে কোনো জব পরীক্ষা ধরতে পারে। চমৎকার একটা প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখ? এই অন্তর্বর্তীকালীন বানানটা আমি বারবার বলি, এই বানানটা বয়ের উপরে রেপাসে একটা, তয়ের উপরে রেপাসে একটা, এবং তয় দীর্ঘের আছে দুইটা। অন্তর্বর্তীকালীন বানানটা ভালো করে দেখবেন। এই অন্তর্বর্তীকালীন শব্দে অক্ষর আছে কয়টি? এটা আমি পড়েছি, অন্তর্বর্তীকালীন শব্দে অক্ষর আছে 6টি। আবার কি অন্তর্বর্তীকালীন বানানটাও আমি শিখিয়েছি। এবারে প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখ? কে পারেন এটা? শোনেন, এই ধরনের প্রশ্ন যদি আপনি ভাইবা বোর্ডে না পারেন, আপনার চাকরি হইতো না, ধরে নেন। কারণ এই রিলেটেড জুলাই বিপ্লব সম্পর্কে, জুলাই আন্দোলন সম্পর্কে যদি আপনি প্রশ্ন জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে, যদি আপনি সঠিক উত্তর না দিতে পারেন, এটা কিন্তু নেগেটিভ ধরবে, মারাত্মক নেগেটিভ ধরবে আপনাকে। এই জন্য বললাম এগুলো ভালো করে পড়তে হবে। আপনি যে দলেরই হোক, যে মাইন্ডেরই হোক হন না কেন, আপনি দেখেন আমরা বাংলাদেশের মানুষ, আমরা অনেকে আমরা আওয়ামী লীগ আমি করতেই পারি, আওয়ামী লীগ থাকতেই পারে। বাংলাদেশকে আওয়ামী লীগের অভাব আছে? অভাব নেই, আওয়ামী লীগ করতেই পারে। তা আপনি মনে করেন ছাত্রলীগ হতে পারে, কোনো সমস্যা নেই। আবার কিন্তু আপনাকে জুলাই আন্দোলন সম্পর্কে পড়ে যেতে হবে চাকরি পেতে হলে ভাই ভাই। আপনি মনে করেন জামাত শিবির হতেই পারেন, আপনি বিএনপিও হতে পারেন, আপনি এনসিপিও হতে পারেন, আপনি বাম দল, যে কোনো, আপনি জাতীয় পার্টি হতে পারেন, যে কোনো দলের আপনি হন না কেন ভাই, আপনার একটা চাকরি লাগবে। এই চাকরি ভাইবা বোর্ড ফেস করতে হবে। সুতরাং ভাইবা বোর্ড ফেস করতে হলে, প্রিলি ফেস করতে হলে এবং লিখিত পরীক্ষা ফেস করতে আপনাকে এই জুলাই আন্দোলন সম্পর্কে আপনাকে জানতেই হবে এবং আপনাকে খাতায় লিখতে হবে এবং বলতেও হবে। সুতরাং এগুলো ভালো করে পড়বেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখ? বলেন না, বলেন না। এটা হলো 8 আগস্ট। মনে রাখবেন 8 আগস্ট। এই যে আর কিছুদিন, কত আজকে, কত 5 6 7 8, 8 আগস্ট। 8 আগস্ট 2024, 8 আগস্ট 2024, 8 আগস্ট 2024, 8 আগস্ট 2024। লিখে রাখেন সবাই, যারা জানতেন না লিখে রাখেন, 8 আগস্ট 2024। ওকে, এর পরেটা দেখেন, পরের প্রশ্নটা দেখি কি আসতেছে। দেখি, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় কোথায়? এখানে জুলাই, দেখেন এটা কোথায় হবে? জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় কোথায়? এই প্রশ্নের উত্তরটা একটু বলেন। জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় কোথায়? মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ প্রজন্ম চত্বর, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, নাকি প্রধান উপদেষ্টার কার্যালয়? দ্রুত বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় কোথায়? কোন জায়গায় এই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল? দ্রুত বলেন, বলেন বলেন বলেন। আজকের যে কটা আপডেট তথ্য ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং জব মেডিসিনের সাথে প্রতিদিন সবাই থাকবেন, জব মেডিসিন ক্লাস করবেন। যারা এখনো আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে পারে না 49তম বিসিএস কোর্সে, আর 49তম বিসিএস কোর্সটা করলে আপনাদের অনেক সুবিধা। কি কি সুবিধা? এখানে প্রতিদিন 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ব্যাপী ক্লাস হয়, এক্সাম হয়, পুরো 2.5 মাস ব্যাপী আপনাদের ধুমতারাক্কা ক্লাস চলবে প্রতিদিন। এবং এখানে বাংলা, ইংরেজি, ম্যাথ, এই সবগুলো সাবজেক্টের কিন্তু ক্লাস হয়। এই ক্লাসগুলো করার উপকারিতা হলো, আপনি কোনো না কোনো বিসিএস পরীক্ষা থেকে সিটকে পড়লেও আপনার সামনে যে আপনার পরীক্ষা আছে এটা আপনার কাজে লাগবে। 47তম বিসিএস এ কাজে লাগবে, 50তম বিসিএস পরীক্ষার কাজে লাগবে। সামনে যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ একটা আসতেছে, এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ আপনার কাজে লাগবে। যারা এটিও পরীক্ষা দিবেন তাদের কাজে লাগবে, যারা ফুডে পরীক্ষা দিবেন তাদের কাজে লাগবে, এবং যারা সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা দিবেন তাদের কাজে লাগবে, এবং যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদেরও কাজে লাগবে। কি খেলা তুমি নিয়ে আসছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ দেখেন, আজকে কিন্তু একজন পেয়েছেন মেয়ে, একজন পেয়েছেন ছেলে। তাই একজন সর্বোচ্চ শেয়ারকারী একজন মেয়ে পেয়েছেন এবং সর্বোচ্চ মেনশনকারী একজন ছেলে পেয়েছেন। তাই দুইজনের নাম কিন্তু এখানে লেখা আছে। ক্লাস শেষে দুইজনের নাম আমি ঘোষণা করে দিব। আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কে বই গিফট পাইলেন। ওকে, আচ্ছা, জাতীয় সংসদ ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ। খেয়াল করেন, এখানে জাতীয় সংসদ ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, দুইটাই উত্তর হবে। আপনারা যারা জাতীয় সংসদ ভবন বলছেন সমস্যা নাই কোনো, ওটা উত্তর হবে। মানিক মিয়া অ্যাভিনিউ এটা হবে। তবে দেখেন এখানে মূলত আমি মানিক মিয়া অ্যাভিনিউ, এখানে অ্যাভিনিউ বানানটা খেয়াল করেন। অ্যাভিনিউ বানানটা দেখেন অ্যাধ্বনি দিয়ে লেখা, এই যে দেখেন স্বরে অ, এই জফলা আকার। অ্যাভিনিউ বানানটা খেয়াল করেন, অ্যাভিনিউ এটা হলো অ্যাধ্বনি দিয়ে লেখাটা হবে, কিন্তু এ দিয়ে না। আপনারা অনেকেই অ্যাভিনিউ বানানটা এভাবে লিখতেছেন, অ্যাভিনিউ,
এটা হবে না, কারণ এ জফলা এই যে আকার, এরকম কোন ধ্বনি আমাদের বাংলা ভাষায় নেই। অ্যাভিনিউ বানানটা অ্যাধনি দিয়ে লেখা, কিন্তু সঠিক উত্তরটা হবে মানিক মিয়া অ্যাভিনিউ, মানিক মিয়া অ্যাভিনিউ। ক্লিয়ার সবাই? আপনাদের কিন্তু সর্বোচ্চ এই যে দেখেন অফারের কিন্তু গুগল ফর্মটা কিন্তু দিয়ে দিয়েছে আজকে। এই আমি বারবার বলছি, এই ক্লাসের ভিতরে যারা এই গুগল ফর্মটা পূরণ করবেন তারা আগামীকাল কিন্তু এই ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। আজকে টাকা না পাঠাতে পারলেও আগামীকাল সুযোগ পাবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদেরকেই কল দিবে এবং আপনার আর্থিক সমস্যার কথা শুনবেন, শুনে আপনাকে ভর্তির ব্যবস্থা করে দিবে, আপনাকে ক্লাসের ব্যবস্থা করে দিবে, আপনাকে বইগুলো গিফট দিয়ে দিবে। তা উত্তরটা আপনারা পেরেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি পরের প্রশ্নটা কি আসতে পারে। দেখেন এই জিনিসটা দেখেন, এটা এবার কতবার যে আসছে, এটা ভাইবা বোর্ডে এই প্রশ্নটা আপনাকে ভাইবা বোর্ডে ধরবে এবং এই প্রশ্নটা অনেকবার জব পরীক্ষায় কিন্তু সম্প্রতি এসেছে এবং আবার সামনে এটা বিশেষ পরীক্ষা ধরবে, এটা প্রাইমারি পরীক্ষা ধরবে, এটা যে কোনো চাকরি পরীক্ষা ধরবে এবং যে কোনো ভাইবা বোর্ডে ধরবে। আমি বারবার বলি আপনারা যে কোনো ভাইবা বোর্ডে যান না কেন, এই জুলাই আন্দোলন সম্পর্কে ভালো করে পড়বেন। জুলাই আগস্টের আন্দোলন সম্পর্কে যা যা আছে উপদেষ্টা থেকে শুরু করে সব ভালো করে পড়বেন, চোখ কান খোলা রাখবেন। চাকরি পেতে হলে ভাই আপনার এগুলো জানতে হবে। নতুন বাংলাদেশের ইতিহাসও জানতে হবে, পুরাতন বাংলাদেশের ইতিহাসও জানতে হবে, অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধও জানতে হবে, আবার এই নতুন স্বাধীনতা যে আমরা বলতেছি এটারও কিন্তু জানতে হবে। দুইটাই জানতে হবে। কেউ আবার এইটা পড়ে যাবে 1971 সালে মুক্তিযুদ্ধ ভুলে যায় না, সেখানে তথ্য কিন্তু ধরবে, ভাইবা বোর্ডে কিন্তু তাও ধরবে এবং এটাও ধরবে। সুতরাং এই ধরনের প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবেন যে কোনো ভাইবা বোর্ডে। জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলনের নাম কি? উত্তরটা সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? প্রথম আছে দ্য আর্ট অফ ট্রাম্প, দ্বিতীয় আছে দ্য আর্ট অফ কালচার, এবার আছে মব জাস্টিস, দ্য আর্ট অফ গ্রাফিটি। সঠিক উত্তরটা কি হবে বলেন? তবে মব জাস্টিস, এই মব শব্দটা কিন্তু ইংরেজি শব্দ। অনেক সময় ধরতে পারে যে মব জাস্টিস শব্দটিতে এই মব শব্দটি কি? এই মব হলো ইংরেজি শব্দ। মব শব্দের অর্থ হলো উচ্ছৃঙ্খল জনতাও বলা হয়, তাই এই মব হলো ইংরেজি শব্দ। মব কি? মব হলো ইংরেজি শব্দ। মব কি শব্দ? ইংরেজি শব্দ। তো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা কি হবে? এই যে দেখেন, যা জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে শিক্ষার্থীদের ঢাকা বর্ণিল ও বর্ষিতময় গ্রাফিক চিত্রটার নাম কি? সঠিক উত্তরটা কি হবে? আমি একটু দেখি আপনাদের কমেন্ট গুলা, আমি নিজের একটু ফোনেও দেখতেছি। বাহ, আচ্ছা দেখি, আপনারা কিন্তু দুইটা উত্তর বলতেছেন অধিকাংশই। সঠিক উত্তরটা কি হবে? পারেন নাই স্যার। উস্কিয় জনতা, দ্য আর্ট অফ গ্রাফিটি, দ্য আর্ট অফ গ্রাফিটি, সবাই আর্ট অফ গ্রাফিটি বলতেছে, কারণটা কি? হ্যাঁ, আমি তো এটা জানতাম প্রথমটা, দ্য আর্ট অফ ট্রাম্প, আমি তো এইটা জানতাম, আমি তো এইটা জানতাম। আপনারা এইটা উত্তর দ্য আর্ট অফ গ্রাফিটি বললেন কেন? হ্যাঁ, সঠিক উত্তর কি এইটা? আমি তো জানতাম এইটা, দ্য আর্ট অফ ট্রাম্প, আমি তো এইটা জানতাম। হ্যাঁ, তাই তো স্যার কেউ যুদ্ধ লাগাইস না আর পড়তে পারবো না। শোনেন, এই উত্তরটা হলো জুলাই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন। আপনারা বের করতে থাকেন, তার আগে আমি উত্তরটা, আপনারা দুইটা জায়গায় আটকে গেছেন। কেউ বলতেছেন দ্য আর্ট অফ ট্রাম্প, কেউ বলেন দ্য আর্ট অফ গ্রাফিটি। এই দুইটা নিয়ে যেহেতু আপনারা আটকে গেছেন, সঠিক উত্তরটা কে আপনারা বের করেন। তার আগে আমি সর্বোচ্চ শেয়ারকারীর নাম বলতেছি। আজকের সর্বোচ্চ শেয়ারকারীর নাম তাহমিনা আক্তার কণা। তার নাম কি? তাহমিনা আক্তার কণা। আবার বলতেছি, আজকে বই যিনি গিফট পেয়েছেন তার নাম তাহমিনা আক্তার কণা। আছেন হাত জাগাবেন, আছেন যে হাত জাগাবেন। আর আরেকজন আছে ছেলেদের ভিতরে আছেন মোল্লা মুত্তাকিম নয়ন। মোল্লা মুত্তাকিম নয়ন, মোল্লা কিন্তু আরবি শব্দ, মোল্লা মুত্তাকিম নয়ন। দুজনকে এখানে আছেন? দ্রুত বলেন, আছেন কিনা? দ্রুত বলেন, দ্রুত 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 বললেন। সর্বোচ্চ শেয়ারকারী তাহমিনা আক্তার কণা আছেন, আর মেনশনকারী আছেন মোল্লা মুত্তাকিম নয়ন। দুইজন আছেন তো? হাত জাগান। ওই উত্তরটা কি হবে? দ্রুত বলেন। হ্যাঁ, উত্তরটা আপনারা এর ভিতরে বের করে ফেলেছেন। উত্তর হবে দ্য আর্ট অফ ট্রাম্প, দ্য আর্ট অফ ট্রাম্প। আচ্ছা, এবারে বলেন, সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারীর নাম আছেন তো?
সর্বোচ্চ শেয়ারকারী তাহমিন আক্তার কোন আছেন? মোল্লা মোহাম্মদ নয়ন আছেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তাই সবাই কি করবেন, 01755072190 আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা দুইজনের নাম ঠিকানা দিয়ে দিবেন। একজন আমার তাহমিন আক্তার কণা, তিনিও আমার হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন, এবং মোল্লা মুক্তাকিম নয়ন আপনিও আমার হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন। ওকে, তা আজকে আপনাদের ক্লাসটা কেমন লাগলো সবাই বলে। আজকে আমরা চেয়েছিলাম যে আজকে কোনো ধরনের ক্লাস নিব না, কিন্তু চিন্তা করলাম না, আমাদের কিছু কিছু প্রশ্ন, আপনাদের যেহেতু সামনে অনেকগুলো পরীক্ষা, আমরা চাই না আমাদের স্টুডেন্টদের অন্য কোনো দিকে ডাইভার্ট হোক, সবসময় আপনাদেরকে ব্যস্ততার মধ্যে রাখি, পড়াশোনার ভিতরে রাখি। এই কারণে কিন্তু আমি চিন্তা করলাম যে রাতে আপনাদের সাথে কিছুটা গল্প করি, কিছুটা আড্ডা মারি। ঠিক আছে, সারাদিন তো আমরা এই জুলাই যে আমাদের হলো ঘোষণাপত্র, আমরা অনেকে মজা করছি, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, বিভিন্ন র্যালি করেছি। এখন রাতে অনেকে চিন্তা করছি যে এখন মোবাইলে বসে আপনারা যাতে অন্য কোনো কাজে টাইম নষ্ট না করেন, এজন্য আমি কিন্তু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলাম বাংলা ব্যাকরণ থেকে, এবং মানে কিছু জিকেরও কিছু টুকটাক আপনাদেরকে একটু জানিয়ে দিলাম, যাতে আপনাদের একটু ভালো হয়। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আপনাদের যে গুগল ফর্মটা দিলাম, এই গুগল ফর্মটায় যা আজকে আবার বলেছি, আজকে এর আগে যে অফার পেয়েছেন তার চেয়ে আজকে সবচেয়ে বেশি একটা অফার পাবেন। আজকে আমি এই যতক্ষণ কথা বলবো, এই কথা বলার ভিতরে যারা গুগল ফর্মটা পূরণ করবে, আপনাদের এখানে গুগল ফর্ম দেওয়া আছে, এই গুগল ফর্মটা পূরণ করলে আপনি যে কোনো কোর্সে ভর্তি হবেন, আপনি সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। আমাদের এখন নতুন যে কোর্সগুলো চলমান আছে, 49তম বিসিএস ম্যারাথন ব্যাচ, 49তম বিসিএস ম্যারাথন ব্যাচ দৈনিক 3 ঘন্টা করে ক্লাস করতে হবে আপনাদেরকে, প্রতিদিন ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্টে। এরপরে আপনাদের আমাদের কোর্সে 50তম বিসিএস কোর্স রান আছে, এবং 51তম বিসিএস ফাউন্ডেশন কোর্স, 50 এবং 51তম বিসিএস ফাউন্ডেশন কোর্সের ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে। সুতরাং যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছেন, যারা সামনে বিসিএস পরীক্ষা দেবেন 50 বা 51তম, তারা 10 তারিখ থেকে ক্লাস করতে পারবেন। সুতরাং তারাও আজকে যদি ভর্তি হন, তারাও একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। এরপরে খেয়াল করেন, যারা প্রাইমারি কোর্সে যারা ভর্তি আছেন, ইনশাআল্লাহ প্রাইমারি কোর্সে যারা ভর্তি হবেন, সামনে কিন্তু আমাদের সার্কুলার, সুতরাং প্রাইমারি কোর্সে তারা ভর্তি হতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্টে। নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারবেন, নিবন্ধন লিখিত কোর্সে ভর্তি হতে পারবেন, এমনকি 10 থেকে 20তম গ্রেড লিখিত কোর্সে আপনারা ভর্তির সুযোগ পাবেন। দেখি, ওকে, দেখেন আপনাদের এখানে কিন্তু সুন্দর মতো কিন্তু গুগল ফর্মটা কিন্তু দেয়া আছে। সবাই, স্যার বিসিএস এর বই কি পাঠানো হয়েছে? হ্যাঁ, বিসিএস এর বই সবাইকে পাঠানো হয়েছে। যারা আমাদের বিসিএস 49তম বিসিএস কোর্সে ভর্তি আছেন কিন্তু বইগুলো পাননি, হ্যান্ডনোট গুলো পাননি, তাদেরকে একটু বলবো, তারা আমাদের হটলাইন নাম্বার যে আছে, আপনাদেরকে 509 একটা নাম্বার দেয়া আছে হটলাইন নাম্বার, ওই হটলাইন নাম্বারে একটু আপনারা কন্ট্যাক্ট করবেন, এবং আপনার নাম ঠিকানা, যেখানে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা চেক করবেন, আপনার গ্রুপ চেক করবেন, যেখানে আপনাকে যে নাম্বার আপনাকে নাম ঠিকানা দিতে বলেছেন, সুন্দর মতো করে নাম ঠিকানা দিবেন। এবং আপনারা আগামী 2-3 দিন আপনারা সবাই মোবাইল ফোনগুলো খোলা রাখবেন, যে কোনো সময় সুন্দরবন কুরিয়ার থেকে আপনাকে ফোন দিবে বইটা নেওয়ার জন্য। আর যারা ঢাকা শহরে মিরপুর আছেন, আশেপাশে আছেন, তারা সরাসরি আমাদের অফিসে এসে বইটা নিয়ে যাবেন। ওকে, আচ্ছা, যদি লাল শাড়িওয়ালা কি যে কয় বই পাই, আরে হ্যাঁ, আজকে না, এই বইটা কিছুটা লাল আছে, লাল সাদাই কিন্তু আছে, লাল সাদাই ভালোই কিন্তু আছে। বিসিএস 49 এর জন্য যে বই তৈরি করে দিচ্ছি আপনাদেরকে, ভালোই আছে, বই সুন্দর আছে, কিউট আছে। প্রত্যেকদিন আপডেটের ক্লাস। তবে হ্যাঁ, একটা আমাদের ভালো একটা প্রশ্ন করেছেন, স্যার প্রত্যেকদিন যদি আমরা একটু সাম্প্রতিকের উপরে যদি আমরা একটু ক্লাস নিই তাহলে ভালো হয়। ইনশাআল্লাহ আমরা সাম্প্রতিক উপর প্রত্যেকদিন আমরা আপনাদের কিছু কিছু তথ্য, যে স্যাররাই ফ্রি ক্লাস নেয় না কেন, তাদের প্রত্যেকটা ক্লাসে সাম্প্রতিক আমরা দিয়ে দিব, ডেটটা দিয়ে দেবো। টেনশন আর কোনো কারণে আমাদের জব মেডিসিন পেজের সাথে যুক্ত থাকবেন, আমাদের প্রতিদিন আপডেট আমরা দিয়ে দিই। আপনারা দেখেন আজকে যেগুলো সাম্প্রতিক দিয়েছি, এগুলো অনেকে আমরা আমাদের পেজে কিন্তু পোস্ট করেছি। যে জুলাই সনদ দেখেন আমরা সুন্দর মতো পোস্ট করে দেয়া আছে আমাদের পেজে, তার জুলাই সনদ ধারা আছে কয়টি, এগুলো পোস্ট করে দেয়া আছে। আমরা প্রতিদিন আপডেট তথ্যগুলো কিন্তু আমাদের পেজে লিখে দিয়ে দিই। ওকে স্যার, আমিও এখনো পাইনি। যারা 49তম বিসিএস কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু বই পাননি, লেকচারশিপ পাননি, তারা কাইন্ডলি আমাদের 509 হটলাইন নাম্বারে আপনারা কল দিয়ে আপনারা নাম ঠিকানা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনারা বই পেয়ে যাবেন। আজকে বা যারা পান নাই আগামীকাল পাবেন, আগামীকাল যারা পাবেন না তার পরের দিন পাবেন। টেনশন নিয়ে যারা ভর্তি হতে পারেন না, টাকার জন্য যারা ভর্তি হতে পারেন না এতদিন, ভাই এই সুযোগ বারবার আসবে না। ভাই আমি বারবার বলি যে আপনাদের এই সুযোগ কিন্তু বারবার আসে না। শুধু এমসিকিউ দিবেন, দাগাবেন, টুস টুস এমসিকিউ দাগায় একটা বিসিএস দেওয়ার সুযোগ, মাত্র 200 টাকা দিয়ে অ্যাপ্লাই করবেন।
আর পরীক্ষাটা হবে কিন্তু ঢাকায়, পরীক্ষাটা হবে ঢাকায়। এবং এই কোর্সটা করার সুবিধা হলো আপনার যে একটা প্রধান শিক্ষক নিয়োগ আসতেছে ওইটা একদম কাভার হয়ে যাবে, ইনশাআল্লাহ কাভার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাস আর ইংলিশ ক্লাসটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ। কেমনে পরীক্ষা দিব স্যার? আমি পাইনি। যারা পান না টেনশন নিয়ে না, পাবেন, কালকে পাবেন। আমাদের তো অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, সবাইকে পাঠাচ্ছে, প্রতিদিন পাঠাচ্ছে, সবাই পাইবেন, টেনশন নিয়ে না। ওকে, এই যে গুগল ফর্মটা আপনাদেরকে দিচ্ছে এটা একটা পূরণ করে দেন ইনশাআল্লাহ আগামীকাল, এটা পূরণ করে দেন। আগামীকাল আপনাদের সর্বোচ্চ অফারে কিন্তু আপনারা আগামীকাল কিন্তু সুযোগটা পাবেন। আজকের যে অফারটা দিলাম এই আগস্ট উপলক্ষে আপনাদেরকে অফারটা দিয়ে দিলাম। যারা এতদিন কোর্সে ভর্তি হতে পারেন না ইনশাআল্লাহ পাবেন। ওকে, আর ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটা কিন্তু আপনি নীলক্ষেতে পাবেন, নীলক্ষেত মামুন বুক হাউসে কিন্তু ক্যারিয়ার প্লাস বাংলা বইটা পাবেন। আমাদের অফলাইনের যে শাখাগুলো আছে, অফলাইন শাখায় এখন কিন্তু 50 এবং 51তম বিসিএস কোর্সে কিন্তু ভর্তি চলতেছে আমাদের সকল শাখায়। আমাদের শাখাগুলো হলো দিনাজপুর সরকারি কলেজের সামনে জব মেডিসিন দিনাজপুর শাখা, আমাদের রংপুর কারমাইকেল কলেজের সামনে রংপুর শাখা বিসিএস জব মেডিসিন, এবং আমাদের এটা হলো বগুড়া শাখা হলো আমাদের বগুড়া কামারগাড়ি আজিজুল্লাহ কলেজের পাশে, সেখানে আমাদের বগুড়া শাখা আছেন। এবং আমাদের টাঙ্গাইল শাখা আছে আমাদের জামালপুর জব কেয়ার সেন্টার, সেখানে জামালপুর জব মেডিসিন শাখা আছে 7 রাস্তার মোড়। এরপর আমাদের শেরপুর শাখা আছে, শেরপুর একদম মেইন শহরের ভিতরে শেরপুর শাখা। এবার কক্সবাজার আমাদের কিন্তু শাখা আছে, এটা আপনারা অনেকেই হয়তো জানেন না যে কক্সবাজারের শাখা আছে। হ্যাঁ, জব মেডিসিনের শাখা কিন্তু কক্সবাজারও আমাদের কিন্তু চমৎকার একটা শাখা আছে। এবার ফরিদপুর শাখা আছে, আমাদের রাজবাড়িতে শাখা আছে, আমাদের খুলনা রয়্যাল মোড়ে আছে, খুলনা দৌলতপুরে আছে, পটুয়াখালী পৌরসভার মোড়ে আমাদের শাখা আছে, এবং বরিশাল আলী মার্কেট আছে, বিএম কলেজের একদম মসজিদ গেটেরই আছে আলী মার্কেট 3য় তলায় আছে আমাদের বরিশাল শাখা আছে। আমাদের হবিগঞ্জ কিন্তু একটা শাখা আছে চমৎকার, আমাদের ময়মনসিংহ কিন্তু একটা শাখা আছে অনেক চমৎকার, ময়মনসিংহ কিন্তু সুন্দর একটা শাখা আছে। এরপর দেখেন আমাদের কিন্তু ইসে একটা শাখা আছে আমাদের কিন্তু ইসে একটা সুন্দর মতো শাখা আছে, সেটা হলো আমাদের একটা কোথায় ওটা বলে আমাদের একটা 16 তারিখ উদ্বোধন হবে আমাদের সিলেট শাখা। সিলেট শাখাটা আমাদের উদ্বোধন হবে কিন্তু 16 তারিখ, এই 16 তারিখ কিন্তু আমাদের উদ্বোধন হবে সিলেট শাখা। সুতরাং সিলেটে যারা আছেন সবাই কিন্তু একটু 16 তারিখ আমাদের সিলেট শাখাটা আম্বরখানা মোড় সেখানে উদ্বোধন হবে। সুতরাং সেখানে আপনারা যারা সিলেটের আছেন যারা, তারা সরাসরি এখন থেকে সিলেটে আপনারা এই সেবাটা নিতে, অর্থাৎ জব মেডিসিনের অফলাইন অনলাইন উভয় সেবাটাই আপনারা নিতে পারবেন। ওকে স্যার, নোয়াখালীতে একটা ব্রাঞ্চ চাই, আশা হবে ইনশাআল্লাহ। রংপুরে আমাদের শাখা আছে, রংপুর কারমাইকেল কলেজের সামনে আমাদের রংপুর স্যার ভর্তি হয়েছে কিন্তু পেইডে সংযোগ করতে পারছি না। শুনে আপনারা যদি ভর্তি হন, যদি পেইডে সংযোগ করতে না পারেন, আমাদের হটলাইন নাম্বারে যে কোনো একটা হটলাইন নাম্বারে কল দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে 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 আরো কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার আজকে তো রাতুল স্যারের রাজশাহী আসার কথা, আগামীকাল আমাদের রাতুল স্যারের ইংরেজি ক্লাস আপনাদের সাথে, আগামীকাল রাতুল স্যারের সাথে আপনাদের ইংরেজি ক্লাস আছে। যারা ভর্তি হয়েছেন আগামীকাল সন্ধ্যা 7টায় ম্যারাথন ব্যাচে রাতুল স্যার ইংরেজি ক্লাস হবে, টেনশনের কোনো কারণ নেই। আগামীকাল সকাল 10টা থেকে একটানা রাত 12টা পর্যন্ত আপনাদের রাতুল স্যারের ক্লাস হবে, টেনশনের কোনো কারণ নেই। দ্রুত বলেন, আর কোনো প্রশ্ন আছে? স্যার গাজীপুরে আছে না? গাজীপুরে আমাদের কোনো শাখা নেই, তবে ময়মনসিংহ আছে। কেরানীগঞ্জে খুলেন স্যার, কেরানীগঞ্জে আমাদের অফলাইন শাখা নেই। যেসব জায়গায় অফলাইন শাখা নেই আপনি চাইলে অনলাইনে আমাদের কি করতে পারেন, অনলাইনে আপনি আমাদের সেবাটা নিতে পারেন। হ্যাঁ, দ্রুত বলেন স্যার ক্লাসে দ্রুত। স্যার আমি মঙ্গলে আছি, এইখানে কি কোনো শাখা আছে? আচ্ছা দেখি আর কোনো প্রশ্ন? স্যার মিরপুর 10 আমাদের ঢাকা শহরে একটাই শাখা, মিরপুর 10 ফলপট্টি সামাদ মাসন 4th তলা, এখানে সরাসরি অফলাইনে ভর্তি হতে পারবেন যে কোনো কোর্সে। এবং এখানে কিন্তু লাইব্রেরি সুবিধা আছে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনার সুযোগ পাবেন এবং আমাদের সাথে সরাসরি অফলাইনে ক্লাস করতে পারবেন, অফলাইনে সমস্ত এক্সামগুলো আপনারা দিতে পারবেন। ওকে, যাই হোক আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অবশ্যই যারা গুগল ফর্ম পূরণ করছে অফার পাবেন। আর আবার আমাদের হটলাইন নাম্বারটা লিখে দিচ্ছি 019015195001। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিবেন। ওকে,
হোয়াটসঅ্যাপ নাম্বার 01901519501। আপনারা একটু নাম্বারটা লিখে রাখি, এরকম 1 2 3 4 5 একদম 9 পর্যন্ত আমাদের নম্বরগুলো আছে। ওকে, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল ক্লাসে না আমাদের নেত্রকোনায় কোনো শাখা নেই। কালকে আপনাদের রাতুল স্যারের ক্লাস আছে, আরো 3-4 জন স্যারের ক্লাস আছে, সেগুলো আপনারা যে যে কোর্সে ভর্তি আছেন আপনারা ওই কোর্সের ভিতরে আপনারা আপডেট তথ্য পেয়ে যাবে। রুটিনে দেয়া আছে, আপনাকে প্রত্যেকের কিন্তু একটা রুটিন দেওয়া হয়েছে, রুটিনে কিন্তু সবকিছু দেয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে আমাদের গুগল ফর্মটা স্যার অফারটা বলেন, এই যে অফার আমাদের গুগল ফর্ম আছে, ওই গুগল ফর্মে আপনারা পূরণ করেন। তারপর আমি আপনাদেরকে একটু বলে দিই যে যদি আপনারা আমাদের সাধারণত 49তম বিসিএস, এই 49তম বিসিএস যে ম্যারাথন কোর্স আছে, এই কোর্সের কোর্স ফি আমরা কিন্তু রেখেছি 3500 টাকা। 3500 টাকা পুরাতনদের জন্য আমরা রেখেছি মাত্র 2500 টাকা, একদম বই লেকচার শীট সহ। যাদের আর্থিক সমস্যা আছে তারা ওই গুগল ফর্মটা পূরণ করবেন, আর্থিক সমস্যা আছে তারা গুগল ফর্মটা পূরণ করবেন। ওকে, আর অফলাইনে যদি ভর্তি হন আমাদের মিরপুর শাখায় বা বাংলাদেশে আমাদের যে কোনো শাখায় অফলাইনে ভর্তি হলে আপনি 5000 টাকায় এই অফারটা পেয়ে যাবেন, 5000 টাকায় এই অফারটা আপনারা পেয়ে যাবেন। ওকে স্যার, আমি ভর্তি হয়েছি, নিবন্ধন করছে, কিন্তু আমাকে প্রাইমারি হাই ক্লাস দেওয়া হয়েছে। সমস্যা নেই, আপনি 509 কল দিয়ে সমাধান করে ফেলবেন। ওকে, তা যাই হোক, আপনারা যে কোনো কোর্সে স্যার সিলেটে জব মেডিসিনের শাখা কত তারিখ উদ্বোধন? সিলেট জব মেডিসিনের শাখা উদ্বোধন হবে 16 তারিখ, 16ই আগস্ট, এই মাসের 16ই আগস্ট সিলেট শাখা উদ্বোধন হবে জব মেডিসিন। ইনশাআল্লাহ আমরা পুরো জব মেডিসিন টিম আপনাদের সাথে থাকবো। ওকে ওকে, আর মনে করেন আপনারা যদি প্রাইমারি কোর্সে ভর্তি হন, প্রাইমারি কোর্সে অনলাইনে মাত্র প্রাইমারিতে আমাদের 1550 টাকায় ভর্তি হতে পারবেন, আর নিবন্ধন কোর্সে 1550 টাকা, অন্য সকল কোর্সে আপনি 1550 টাকায় ভর্তি হতে পারবেন। আর হলো আরেকটা সুবিধা হলো আপনি এখানে আমাদের অন্য কোর্সে আপনি অফলাইনে 6000 টাকায় ভর্তি হতে পারবেন। ওকে ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন যারা ভর্তি হয়েছেন এবং গুগল ফর্মটা পূরণ করেছেন। ইনশাআল্লাহ আগামীকাল সবাই অফারটা পেয়ে যাবেন, এবং আজকে ভর্তির সুযোগ না থাকলে আগামীকাল সবাই অফার আপনাদের অফিস থেকে ফোন দেবেন, টেনশন নিন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।